আসসালামু আলাইকুম সবাইকে। স্পেশালি হচ্ছে প্যানেলিস্ট এবং হচ্ছে যারা পার্টিসিপেন্ট আছে এখানে, আমরা দেখতে পাচ্ছি 50+ পার্টিসিপেন্ট। সবাইকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য, এবং স্পেশালি রাত 10টা বাজে রমজানের দিন। সো ভেরি হ্যাপি, এবং স্পেশালি ইউএস এর সাথে আমাদের টাইম ডিফারেন্সটা হচ্ছে 11 ঘন্টা, আবার কিছু কিছু ক্ষেত্রে 8 ঘন্টা। তো যার কারণে হাসান শাহরিয়ার একদম ঘুম থেকে উঠে আসছে মনে হচ্ছে, বাট একই সাথে হচ্ছে অন্যান্যরা মাত্র ঘুম থেকে উঠছে আর কি। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর এভরিওয়ান টু বি হিয়ার। আমি শুরু করার আগে একটু ব্যাকগ্রাউন্ড বলে নিই 1 মিনিটের মধ্যে। এটা হচ্ছে আজকে আমাদের টোটাল থার্ড সেশন। থার্ড সেশন এই সেন্সে বলতেছি হচ্ছে হায়ার স্টাডিজ বুটেক্সের স্টুডেন্ট বা টেক্সটাইল স্টুডেন্ট অনেকেই হায়ার স্টাডিজ করতে চায়, কিন্তু রাইট গাইডলাইন পাওয়াটা হচ্ছে মুশকিল। এবং স্পেশালি এসব ক্ষেত্রে যেটা দেখা যায় হচ্ছে যে একজন দুইজনই হচ্ছে স্যারের পিছনে লেগে থেকে থেকে এই কাজগুলো মানে করে, বাট একটা ম্যাথ পিপল যে একটা সম্ভব সেই জিনিসটাই থাকে না আর কি। আর স্পেশালি এতজন প্যানেলিস্ট বা স্পিকার আমরাও খুঁজে পাই না সব সময়। ইউনিভার্সিটিতে দেখা যায় যে অনেক কাজে ব্যস্ত থাকার কারণে এসব সেশন করাটা অনেক জটিল। তো আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সব স্পিকারদেরকে। আমাদের 4 জন স্পিকার আজকে আছেন। ফয়সাল আবেদিন হচ্ছে আমাদের বুটেক্স এর ফ্যাকাল্টি। ও এখন পিএইচডি করতেছে হচ্ছে নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটিতে, মাত্র ফার্স্ট ইয়ার শেষ করছে উইলসন কলেজ অফ টেক্সটাইলসে। এবং আজকে সে মেইনলি কথা বলবে হচ্ছে, ফার্স্ট স্পিকার আমাদের কথা বলবে হচ্ছে ইউএসএ তে স্টাডি করার জন্য অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট গুলো কি কি। আমাদের সেকেন্ড প্যানেলিস্ট হচ্ছে মোহাম্মদ রাশেদুজ্জামান। হি ইজ এ পিএইচডি ক্যান্ডিডেট ইন ফ্যাশন মার্চেন্ডাইজিং, ইউনিভার্সিটি অফ নেব্রাস্কা লিঙ্কন। এবং হি উইল স্পিক মোর অ্যাবাউট হচ্ছে ফান্ডিং চ্যালেঞ্জ গুলো কি কি, মেজর চেঞ্জ করা যায় কিনা ম্যানেজমেন্ট থেকে ওয়েট প্রসেসিং থেকে ম্যানেজমেন্টে, ফান্ডিং অপরচুনিটি গুলো কি কি, এবং ফান্ডিং কিভাবে অ্যাভেল করতে হয়। আমাদের মোহাম্মদ আরিফ ইকবাল, বুটেক্স অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অন লিভ, ইজ পিএইচডি স্টুডেন্ট, ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাপারেল এন্ড রিটেল স্টাডিজ, ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনা গ্রিনসবরো। উনি বলবেন হচ্ছে 1 বছর ফার্স্ট ইয়ার পিএইচডি স্টুডেন্ট হিসেবে ওনার অভিজ্ঞতা কি, কোর্স ওয়ার্ক, সুপারভাইজারের সাথে রিলেশনশিপ, এবং ওভারঅল মানে এডুকেশনে এবং হচ্ছে ন্যাচারাল লাইফস্টাইল যেটা সেটা কিরকম একটা স্টুডেন্টের জন্য। ফাইনালি we have Dr. Hassan Shahriar, who is also working as scientist, soft materials at Bold Thread. উনি পিএইচডি করছেন হচ্ছে ফাইবার এন্ড পলিমার সায়েন্সে নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটি থেকে। উনি কথা বলবেন হচ্ছে জব অপরচুনিটি এবং পার্মানেন্ট রেসিডেন্ট। তো আমি কিছুক্ষণের মধ্যেই হচ্ছে মাইকটা ফয়সলকে দিয়ে দিব। তার আগে হচ্ছে আমি গ্রাউন্ড রুলে কথা বলে নেই। সবাই মাইক্রোফোন অফ থাকবে, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে চ্যাট বক্সে আপনি লিখবেন, অথবা হ্যান্ড রেজ করবেন, উই উইল বেসিক্যালি গিভ ইউ চান্স। আমরা লাস্টের 20 থেকে 30 মিনিট সেশন হবে হচ্ছে কোশ্চেন এন্ড অ্যান্সার। ওই সময়টা হচ্ছে আপনারা যাকে ইচ্ছা কোশ্চেন করতে পারবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মাঝখানে আমাদের ফেলো ফ্যাকাল্টিজ অনেকেই আছেন। ইউকে থেকে মানে মাজেদ পিএইচডি করতেছে ইউনিভার্সিটি ম্যানচেস্টার, হি ইজ হিয়ার। সৌরভ রাশেদ, our own faculty is here. Main Mohammed, our own faculty is also here. Maybe some others also. With all of them, I welcome you all. আমি এখন মাইক্রোফোনটা ফয়সাল আবেদিনের কাছে হ্যান্ড ওভার করে দিচ্ছি। বাকি সবার মাইক্রোফোনটা অফ করে দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। ওকে, শোনা যাচ্ছে সবাই, ইউ ক্যান কন্টিনিউ। আসসালামু আলাইকুম। হায়ার স্টাডি অন টেক্সটাইলস, এটা বলার আগে আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আসলে হায়ার স্টাডির জন্য আসলে আমাদের ডিটারমিনেশনটাই আসলে মূল ফ্যাক্ট আর কি। আমরা দেখা যাচ্ছে শুরু করি প্রিপারেশন, কিন্তু আবার 2 সপ্তাহ বা 1 সপ্তাহ পর সব আবার চলে যায়। এটা আসলে হায়ার স্টাডির জন্য আসলে কোনো পজিটিভ কিছু না।
তো আমাদের মেইনলি যেটা সবসময় হায়ার স্টাডি ফোকাস থাকতে হবে সেটা হচ্ছে আমাদের স্ট্রং ডিটারমিনেশন, যে যে কোনো বা যে পরিস্থিতি হোক না কেন আমাদেরকে এটা মানে অ্যাচিভ করতে হবে। তাহলে আমি মনে করি যে আমাদের আজকের এই সেশনটা সার্থক হবে। আর ধন্যবাদ ডক্টর আব্বাস উদ্দিন শায়েখ স্যারকে এই ধরনের একটা মানে অপরচুনিটি তৈরি করে দেওয়ার জন্য স্টুডেন্টদের জন্য। বিশেষ করে আমরা যখন স্টুডেন্ট অবস্থায় ছিলাম দেখা যাচ্ছে আমরা খুব লিমিটেড সংখ্যক বড় ভাই তখন ইউএস বা বিভিন্ন দেশে থাকতো, বা যারা আমরা খুবই মানে আগ্রহী ছিলাম দেখা যাচ্ছে কয়েকজনের সাথে খুব যোগাযোগ করতাম। আমার ক্ষেত্রে পার্সোনালি যেটা, আমি হাসান শাহরিয়ার ভাইয়ের সাথে অনেক যোগাযোগ করতাম স্টুডেন্ট লাইফ থেকে, স্টিল নাও বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ করে। কিন্তু আমি মনে করি আজকের এই প্ল্যাটফর্ম যেটা আর কি আমাদের, এটা স্টুডেন্টদের জন্য আসলেই অনেক বেশি কিছু আর কি। এবং আমাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে আসলে আমি আমার যে অংশটুকু আমি এটা শেয়ার করার চেষ্টা করব। যদি কোনো এখানে মডিফিকেশন থাকে আমার প্যানেলিস্টরা আশা করি এখানে কন্ট্রিবিউট করবেন আর কি। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে ডিরেক্ট করতে পারেন অন দ্য স্লাইড, অথবা মানে চ্যাটেও আমরা কোয়েশ্চেনগুলো দেখতে পারবো। সো আশা করি সবার কোয়েশ্চেনের আমরা মানে আনসার দিতে পারবো। তো আমি যেটা সিস্টেমেটিক ওয়েতে শুরু করতে চাই সেটা হচ্ছে আমি বুটেক্সের স্টাডি লিভে আছি, ডিপার্টমেন্ট অফ ফেব্রিক ইঞ্জিনিয়ারিং এ ছিলাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে, এবং বর্তমানে উইলসন কলেজ অফ টেক্সটাইলে পিএইচডি স্টুডেন্ট ফাইবার এন্ড পলিমার সায়েন্সে। তো আমার এই প্রেজেন্টেশনটা আমি আসার আগে একবার বুটেক্সে আমি শেয়ার করেছিলাম, আমি একটা সেমিনার করেছিলাম, তখন লিমিটেড স্টুডেন্ট ছিল, বা আমার ওটা ছিল আসলে পুরা ওয়ার্ল্ড নিয়ে আর কি। আর এটা মেইনলি ফোকাস থাকবে ইউএস বরাবর, ইউএস কেন্দ্রিক। তো স্কলারশিপ টাইমলাইন অ্যান্ড অথরিটি, এখানে হচ্ছে কি এখনো পর্যন্ত ইউএস আসলে মানে স্কলারশিপ যেটা বলে, স্কলারশিপ মানে তারা এয়ার ফেয়ার বহন করবে অথবা আমাকে নিয়ে আসবে, মাসে মাসে স্টাইপেন্ড দিবে, এই কাজটা শুধু বর্তমানে ফুল ব্রাইট দিচ্ছে, তাও গত বছর থেকে আর কি মাস্টার্স একটা স্কলারশিপ, ফুল ব্রাইট স্কলারশিপ, যেটা খুবই প্রেস্টিজিয়াস। এবং এটা হচ্ছে ইউএস এমবাসি এটা মানে সার্কুলেট করে, এখন এটা সার্কুলেট চলছে। তবে এটার জন্য যে মেইন রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে 2 বছর জব এক্সপেরিয়েন্স অবশ্যই থাকা লাগবে। তবে এটা এবং এটা খুবই প্রেস্টিজিয়াস একটা স্কলারশিপ, বিশেষ করে মাস্টার্স প্রোগ্রামের জন্য। আর ফুল ব্রাইট এখনো বাংলাদেশে কোনো পিএইচডি স্কলারশিপ এখনো দেয়নি আর কি, বা এখনো কোনো সার্কুলেট করেনি কোনো ফিল্ডে। ইভেন টেক্সটাইলটাও অ্যাড হয়েছে গত 2 বছর যাবত। এবং এটা আসলে খুবই হাই রিকোয়ারমেন্ট লাগে, বিশেষ করে সিজিপিএ, জব প্রোফাইল সবই আসলে খুবই ভালো লাগে। এবং যারা খুবই আমি বলবো প্রথম সারির যারা সিজিপিএ খুবই ভালো বা 3.7 এর উপরে, তারা এটা এভেল করতে পারে। কারণ এখানে ফুল ব্রাইটের ক্ষেত্রে এটাই আসলে মূল রিকোয়ারমেন্টস আর কি, সিজিপিএ আর হচ্ছে জব প্রোফাইল। এবং এটা সার্কুলেট হয় এপ্রিল টু মে, স্টিল নাও এটা এখনো সার্কুলেট হচ্ছে। এবং বর্তমান পরিস্থিতির কারণে এটা বর্তমানে জুন পর্যন্ত এক্সটেন্ডেড অ্যাপ্লিকেশনের জন্য। আর ফুল ব্যাটটা সবসময় 1 বছর আগে শুরু হয়, মানে এখন যে সেশনটা চলছে সেটা হচ্ছে 2021 এর জন্য আসলে বেসিক্যালি। আর বাকি যে ফর্মগুলা বা আমরা যেভাবে এসছি এখানে পিএইচডি তে, এটা মেইনলি হচ্ছে ডিপার্টমেন্ট ফান্ডিং বা অন্য কিছু, এটা নিয়ে আমি আরো ডিটেইলস একটু পরে আলোচনা করব। তবে বাংলাদেশ থেকে যদি স্কলারশিপ ওয়েতে বা কোনো মিডিয়ার থ্রুতে আসতে হয়, ইউএস এমবাসির থ্রুতে, ফুল ব্রাইট একটা মানে মাস্টার্সের জন্য খুব ভালো একটা স্কলারশিপ। এখানে আমি কথা বলবো যে অ্যাপ্লাই করার আগে আমাদের কিছু ডকুমেন্টেশন সবসময় প্রিপারেশন করে নিতে হবে আর কি, বা প্রিপেয়ার থাকতে হবে। সেটার জন্য আমাদের বিএসসি এমএসসি ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেটস, স্ক্যান কপি, তারপর হচ্ছে আমাদের জিআরই স্কোর, ল্যাঙ্গুয়েজ স্কোর, তারপর হচ্ছে ফিলিং আউট অফ গ্র্যাজুয়েট অ্যাপ্লিকেশন ফর্ম। এটা এখন বর্তমানে বাংলাদেশে সব জায়গায়, যে আমরা যখনই কোথাও অ্যাপ্লাই করে একটা অনলাইন অ্যাপ্লিকেশন দিতে হয়, এবং এখানেও ক্ষেত্রেও সেটা মানে ব্যতিক্রম না। আর অ্যাপ্লিকেশন ফি এটা ভ্যারি করে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি, 85 টু অ্যারাউন্ড $100। আর হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস, যেটাকে আমরা এসওপি বলি, এটা হচ্ছে এগুলা প্রতিটা জিনিস সম্বন্ধে আমি আরো ডিটেলস আমার পরবর্তী স্লাইডগুলোতে আলোচনা করব। রিকমেন্ডেশন লেটার, এটা টিচার থেকে হতে পারে,
বা আমি যেখানে জব করি সেখানেও হতে পারে। তবে মানে মানে সবগুলোর কম্বিনেশন হওয়াটাই ভালো, টিচার্স, একাডেমিক এবং ইন্ডাস্ট্রি যদি আমার এক্সপেরিয়েন্স থাকে, আর হচ্ছে রিজুমি বা সিভি যেটাকে আমরা বলি, এটা একটা ভালো একটা সিভি আসলে অনেক ক্ষেত্রে অনেক কিছুই চেঞ্জ করে দিতে পারে। আর এটা আফটার অ্যাডমিশন সার্টিফাইড ট্রু কপি নিডেড, এটা হচ্ছে যখন আমার অ্যাডমিশন হয়ে যাবে। এই ট্রু কপি নিয়ে আসলে আমাদের অনেক কনফিউশন থাকে যে আমরা এটা ট্রু কপি বলতে কি বুঝি বা কিভাবে কি করব। এটা হচ্ছে ট্রু কপি যেটা, সেটা হচ্ছে আমাদের যে ট্রান্সক্রিপ্ট গুলো আমরা সেমিস্টার ওয়াইজ বা আমাদের ক্ষেত্রে ইয়ার ওয়াইজ ছিল, যেটা আমরা পাই সেটাকে আসলে ফটোকপি করে, নট স্ক্যান্ড। অনেকে করে কি স্ক্যান কপিকে কালার প্রিন্ট দেয়, এটা কখনোই করা যাবে না। এটা কারণ হচ্ছে আমাদের যে অরিজিনাল সার্টিফিকেট গুলো বাংলাদেশে তাদের একটা জল ছাপ থাকে, যেটা ফটোকপিতেই ওই জল ছাপটা আসে আর কি। কিন্তু যদি আমি সেটাকে স্ক্যান করে প্রিন্ট করি, দেন ওই জলছাপটা থাকে না, সেক্ষেত্রে এটা একটু অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন থাকতে পারে। আর বুটেক্স কন্ট্রোলার সেকশন এই ব্যাপারেও খুবই সচেতন তারা। কেউ যদি অ্যাপ্লাই করে ইয়ার জন্য, আপনারা দেখবেন তারাই বলবে যে আপনারা ফটোকপিটা দেন, নট স্ক্যান কপি প্রিন্ট। তো এটা দেওয়ার পরে সেটা হচ্ছে কি কন্ট্রোলার সেকশন সেটা ভেরিফাই করে আর কি, মানে তাদের রেকর্ডের সাথে এটা ভেরিফাই করে দেন একটা সিল দিয়ে দেয় যে দিস ইজ সার্টিফাইড ট্রু কপি। এখানে এরকম একটা সিল থাকে, এটা ভিতরেও থাকে, ভিতরে আর হচ্ছে উপরে এনভেলপটা এভাবে সিল করা থাকে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে এটা মানে সার্টিফাইড ট্রু কপি, এবং এটা হচ্ছে আমাদের সেন্ড করতে হয় আফটার অ্যাডমিশন অথবা ফান্ডিং এর পরেও এটা দেওয়া যায়, এবং এটার জন্য তারা ফ্লেক্সিবল, এটা তেমন কোনো প্রবলেম না। তবে এই ট্রু কপি জিনিসটা কি, আমি আসলে এটা এখানে ফোকাস করতে যাচ্ছি, অনেক সময় আমরা এটা বুঝতে পারি না। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন টাইমলাইন ইউএসএ ফর আরএটিএ পজিশন। এই পজিশন গুলোতে বেসিক্যালি বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট আসে বিভিন্ন ফিল্ডে। আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যেটা মেইনলি টার্গেট করে সেটা হচ্ছে ফল, এবং এটা ফল সেশন শুরু হয় অগস্ট থেকে। আর এই ফল সেশন এখন হচ্ছে 2020, যদি আমি 2021 এর জন্য অ্যাপ্লাই করতে চাই মানে আগামী বছর, তাহলে হচ্ছে আমার এই বছর অক্টোবর থেকে আমার নর্মালি অ্যাপ্লিকেশন গুলা খুলে আর কি। অক্টোবর টু অ্যারাউন্ড ফেব্রুয়ারি এর মধ্যেই অ্যাপ্লিকেশন গুলা নর্মালি খুলে, এটা ইউনিভার্সিটি ভ্যারি করে। তবে মোস্ট অফ দ্য কেসেস ডিসেম্বরের মধ্যে আসলে অ্যাপ্লিকেশনটা শেষ করাটা খুবই ভালো। ফান্ডিং অপরচুনিটি বা এগুলো আসলে অনেকটুকুই প্রমিনেন্ট থাকে আর কি, যখন আমি ডিসেম্বরের মধ্যে জিনিসগুলো শেষ করতে পারবো। তাহলে এটা সবসময় মাথায় রাখতে হবে, যদি আমি 2021 অ্যাপ্লাই করতে চাই, 2020 আর কোনো সময় নেই এখন অ্যাপ্লাই করার। যদি আমি এখন, আমার নেক্সট টার্গেট হচ্ছে 2021, আর এখন হচ্ছে আমাদের মে চলে, তার মানে আমার হাতে অনেক সময়, ডিসেম্বর পর্যন্ত যদি ধরি তাহলে আমার অনেক সময়। এর মধ্যে যদি আমি জিআরই, টোফেল বা আমার রিকোয়ারমেন্টস গুলো মিট করতে পারি, দেন আমি অ্যাপ্লাই করতে পারবো নেক্সট একাডেমিক সেশনের জন্য, ফল 2021 এর জন্য। স্প্রিং ইউজুয়ালি জানুয়ারি টু এপ্রিল, এখানে মানে খুব কম স্টুডেন্ট আসে না তা বলবো না, আমাদের এক স্টুডেন্টও গত স্প্রিং এ আসছে এবং আমাদের একজন কলিগও আসছে। তো স্প্রিং মানে ফান্ডিং চান্সটা কম থাকে আর কি সময়টাতে। আর সামার হচ্ছে মে টু আগস্ট, এটা আহ, এটা এটা আসলে এটা ভিন্ন পার্সপেক্টিভে ইউএস ডিল করে আর কি। বিশেষ করে স্কুলগুলা বেশিরভাগ ক্ষেত্রে এই সময়টাতে আসলে বন্ধ থাকে, বা অনেক ক্ষেত্রে ল্যাবে ফান্ডিং থাকে না, বা এই সময় আসলে মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের এটা আসলে কোনো দরকারই নেই। তো আমি লিখলাম আর কি যে আমাদের এখানে তিনটা টার্ম, ফল, স্প্রিং আর সামার। আমাদের মূল টার্গেটটা থাকবে আমরা ফলে অ্যাপ্লাই করব যারা বাংলাদেশ থেকে বা ইন্টারন্যাশনাল যারা আমরা আসতে চাই। স্প্রিং যদি ফল কোনো কারণে মিস হয়ে যায় বা আনফরচুনেটলি যদি না হয়, দেন স্প্রিংটা বেটার। আর সামারের জন্য কেউ আসলে কখনো অ্যালাউড না আর কি, বা এই সময় আসলে কোনো সেশন শুরু হয় বলে আমার জানা নেই। এখন ইউনিভার্সিটি আমি সিলেক্ট করব কিভাবে, র্যাঙ্কিংটা অবশ্যই একটা ফ্যাক্টর, যে ইউনিভার্সিটি আসলে র্যাঙ্কিংটা কেমন, বা ডিপার্টমেন্ট গুলা কতটুকু, বা কি ধরনের রিসার্চ এরিয়া তারা ফোকাস করে, ফান্ডিং অপশনস বা গ্র্যান্ট কি কি আছে, বা সুইটেবল প্রফেসর, সবগুলোই আসলে একটার সাথে একটা রিলেটেড আর কি। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি খুব ভালো প্রফেসর পেয়ে গেছি, কিন্তু ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা অত ভালো না, এটা ডিপেন্ড করে। সো সবগুলা মানে চিন্তা ভাবনা করে আসলে আমার অ্যাপ্লাই বা আমি যাওয়ার ডিসিশনটা নিতে হয় আর কি। তবে সব ক্ষেত্রে সবসময় সবগুলাই পাওয়া যায় না, তো সেক্ষেত্রে আসলে বলবো কনসাল্ট করা বা
নিজের প্রোফাইল জাজ করা বা সবার সাথে একটু মানে হোমওয়ার্ক করে নেওয়া আর কি, যাওয়ার আগে যে কিভাবে আসলে আমি করব বা কিভাবে আমি আর অ্যাপ্লাইটা করা উচিত। ফান্ডিং টার্ম, যখন কেউ আসলে ফান্ডিং টার্মটা মানে ফান্ডিং লেটারটা আসে, বিশেষ করে আমি যখন আমারটাও আসে আমি বুঝতে পারি নাই যে আসলে এখানে কি বলছে বা মানে এখানে ফান্ডিং টার্মগুলোর সাথে আসলে একটু আনইউজুয়াল অন্যান্য জিনিসগুলোর থেকে। যেমন কেউ ফেলোশিপ একটা টার্ম আছে, রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ, টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, টিউশন ওয়েভার, স্কলারশিপ, অন ক্যাম্পাস জব। তো বেসিক্যালি আমাদের এখানে ফেলোশিপ পাই। ফেলোশিপ হচ্ছে, যদি আমি আমার ডিপার্টমেন্ট বা উইলসন কলেজ অফ টেক্সটাইলের কথা বলি, ফেলোশিপ হয়তো প্রতি ইয়ারে হয়তো 2 বা 3 জনকে দেয়, আর বেশিরভাগ ক্ষেত্রে RATA থাকে। আর এই ফেলোশিপের ক্ষেত্রে হয় কি, কোনো কাজ করা লাগে না, কোনো ওয়ার্কিং আওয়ার নেই। যেমন রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ বা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ একটা নির্দিষ্ট ওয়ার্ক লিমিট থাকে। আমি একটা প্রফেসরের রিসার্চ গ্রুপে কাজ করব 20 আওয়ার্স, আর বাকি হচ্ছে আমার পড়াশোনা। কিন্তু ফেলোশিপে হচ্ছে কোনো এই ধরনের কোনো অব্লিগেশন নাই, আমার পুরাটাই হচ্ছে আমি আমার পড়াশোনার দিকে ফোকাস করতে পারবো। আর টিচিং অ্যাসিস্ট্যান্টশিপও তাই, একটা কোর্স বা মনে করো আমি একটা মনে করেন আমি একটা ক্লাস নিচ্ছি, বা আমার সাথে একজন আমার টিএ হিসেবে একজন থাকবে, যে হচ্ছে আমার নোট গ্রেডিং এক্সাম এগুলা আসলে কন্ডাক্ট করবে। এই হচ্ছে টার্মগুলোর ডেফিনেশন বেসিক্যালি। টিউশন ওয়েবার হচ্ছে আমার কোনো অ্যাসিস্ট্যান্টশিপ নাই বা কোনো আমাকে কেউ কোনো স্যালারি হবে না, শুধু আমার টিউশনটা। বেসিক্যালি টিউশনটা নর্মালি আমাদের এখানে $25,000 to $30,000 অ্যারাউন্ড। হয়তো সেটা অনেক সময় মানে কেউ অফার লেটারে দিতে পারে যে তোমার টিউশনটা ওয়েব, কিন্তু এখানে আসার সমস্ত কস্ট বা এখানে রেগুলার যে কস্টগুলো এগুলো তোমাকে বিয়ার করতে হবে, এই ধরনের কিছু একটা মানে কন্ডিশন থাকে যদি এই ধরনের টিউশন ওয়েভ কোনো অফার লেটারে থাকে। আর স্কলারশিপ তো এটা ভিন্ন জিনিস। এখানে স্কলারশিপ, এখানে বিভিন্ন ধরনের স্কলারশিপ আছে ছোটখাটো, যেমন এখানে AATC কিছু স্কলারশিপ দেয়, ওটা খুব লিমিটেড টার্ম, এককালীন $1,000 হতে পারে, $500 হতে পারে। তো এটা ডিপেন্ড করে আর কি, এখানকার স্কলারশিপ টার্মটা একটু ভিন্ন অন্যান্য গুলার থেকে। আর অন ক্যাম্পাস জব, এখানে অনেকেই যারা RATA নিয়ে আসতে পারে না। আমি কি একটু করি, আমার মনে হয় ফান্ডিং অংশটা রাশিয়াদ একটু বেশ ভালোভাবে কভার করবে। আমার ওকে, মনে হয় হচ্ছে যে চলে যায় আর কি, যে অ্যাপ্লিকেশন ক্রাইটেরিয়া গুলো কিভাবে করব। ওকে, হ্যাঁ। নাম্বার অফ ইউনিভার্সিটিস শুড অ্যাপ্লাই, এটা হচ্ছে মানে যখনই আমরা অ্যাপ্লাই করি তখন, বিশেষ করে আমার একটা কনসার্ন ছিল যে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি গুলাতে কিভাবে কি করব আর কি, মানে এটা করলে আসলে হবে কিনা, বা হয়তো রিজেক্ট হওয়ার চান্স বেশি। তো এটা নিয়ে আসলে অত কনসার্ন হওয়ার কিছু নাই। আমার চিন্তা করতে হবে আমার প্রোফাইলটা কি, বা আমি কিভাবে অ্যাপ্লাই করতেছি, বা আমার পার্সপেক্টিভটা কি, সেই হিসাবে আসলে সবগুলাই আমার কনসার্নে থাকা উচিত। এবং 6 থেকে 8টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা উচিত, এবং এটা অনেক মানে আমি বলবো একটু কস্টলি। টপ র্যাঙ্ক সবসময় 2টা 3টা মানে টপ মিডল লো সবগুলা র্যাঙ্কের ইউনিভার্সিটি আসলে কভার করা উচিত। মানে এটা হাই র্যাঙ্কে আমার হবে না এই কনসেপ্ট আসলে রাখার দরকার নেই, সবগুলাতে আসলে মানে অ্যাপ্লিকেশনটা থ্রো করা উচিত। হাউ টু স্টার্ট, কিভাবে আমি আসলে একটা ইউনিভার্সিটি সম্বন্ধে জানবো, এটা বর্তমানে সব থেকে সুন্দর সিস্টেম হচ্ছে তাদের ডিপার্টমেন্ট বা গুগল সার্চ করে ডিপার্টমেন্ট ওয়েবসাইটে চলে যাওয়া, তারপর ওখানে ফ্যাকাল্টি পিপল গিয়ে বা তাদের রিসার্চ গ্রুপ দেখে, প্রফেসরের পার্সোনাল পেজ গুলা দেখে, বা এখানে ইউনিভার্সিটি গুলো যথেষ্ট আপডেটেড তাদের, এবং প্রফেসররাও তাদের প্রোফাইল নিয়ে সবসময় খুব আপডেট থাকে। তো ওখানে গেলেই প্রফেসরের রিসেন্ট কিছু 6-7টা পাবলিকেশন দেখলে আসলে আইডিয়া করা যায় যে প্রফেসর কি নিয়ে কাজ করছে বা তার মেইন ফোকাসটা কি। তো সেক্ষেত্রে আমি বলবো যে এটা সবসময় একটা স্প্রেডশিট বা এক্সেল শিট তৈরি করে রাখা। আমি যেটা করেছি, একটা এক্সেল শিট আমি ফলো করতাম যে আমি কোন কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছি, তাদের ডেডলাইন কবে, এবং হচ্ছে তাদের মানে আমার স্ট্যাটাসটা কি, মানে এডমিশন স্ট্যাটাস আছে কিনা বা পেন্ডিং আছে কিনা। দেখা যাচ্ছে প্রায় সময় বিভিন্ন ধরনের মানে রিকোয়ারমেন্টস লাগে বা অনেক সময় মিসিং হয়, তখন ইমেল দেয় তারা যে এটা পাঠাও এটা পাঠাও। তো এই কারণে একটা স্প্রেডশিট থাকাটা ভালো, তাহলে ট্র্যাকিং করতে সুবিধা হয়। এটা খুবই ম্যান্ডেটরি, মানে গুছায় একটা অর্গানাইজড ওয়েতে আসলে অ্যাপ্লাই করা। আমি যেটা করতাম, এরকম একটা স্প্রেডশিট ছিল যে আমি ফলে এই ইউনিভার্সিটি টার্গেট করছি, এবং আমি তাদের ডেডলাইন এত, এর মধ্যে আমার এইগুলো আমার শেষ করতে হবে। এই হচ্ছে মানে শুরু করার ফার্স্ট ওয়ে হচ্ছে এটা আসলে, যে একটা স্প্রেডশিট নিয়ে আমার
চলে যাওয়া, এবং ইমেল টু গ্র্যাজুয়েট কোঅর্ডিনেটর, এটা আসলে মানে খুবই দরকার। অনেক সময় আমরা মনে করি যে না, ইমেল করলাম দিল না আর কি। তো একটা গ্র্যাজুয়েট কোঅর্ডিনেটর মানে হচ্ছে সে যারা মানে মাস্টার্স বা পিএইচডি ডিগ্রি যারা মানে এখানে পার্সু করতে চায়, ওদের একটা গ্র্যাজুয়েট কোঅর্ডিনেটর থাকে, একজন প্রফেসর। তো ওনার কাজই হচ্ছে আসলে এই ইমেল গুলা বা বিভিন্ন দিক থেকে যে ইমেল গুলো আসে সেগুলো আসলে পড়া এবং রিপ্লাই দেওয়া। তো এক্ষেত্রে গ্র্যাজুয়েট কোঅর্ডিনেটরকে ইমেল করা যেতে পারে যে আমি একটি এখানে অ্যাপ্লাই করতে চাই বা আমার অ্যাডমিশন চান্স কতটুকু, বা সে একটা রিপ্লাই মাস্ট বি দেওয়া উচিত আর কি। বা একটু ওয়েট করলে আমার মনে হয় সে দেয়। এখানকার প্রায় প্রতিটা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট কোঅর্ডিনেটর সে ইমেল দিতে বাধ্য, কারণ তারই এটা রেসপন্সিবিলিটি আসলে যে ইমেলটা দেওয়া। তারপর ইমেল করা যেতে পারে আমার প্রেফার্ড প্রফেসর। আমি এগুলো সবগুলাই বলছি কিন্তু এখনো আমি অ্যাডমিশনে অ্যাপ্লাই করার আগে, মানে কিভাবে আমি শুরু করবো, এখন আমি অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই করি নাই। অ্যাপ্লাই করার আগে আমি জাস্ট এই জিনিসগুলো সবসময় আমার মাথায় থাকতে হবে যে আমি আমার পছন্দের একটা প্রফেসরকে আমি ইমেল করলাম যার সাথে আমার রিসার্চ এরিয়া ম্যাচ হয়। তার রিপ্লাইয়ের জন্য আমি ওয়েট করবো অ্যাটলিস্ট 2 উইকস, বা এর বেশিও হতে দরকার নাই আর কি। আর হচ্ছে একই রিসার্চ গ্রুপের দুইজনকে আসলে কখন ইমেল করার দরকার নেই, এটা জিনিসটা ভালো দেখায় না। আর এক্সপেক্ট করা যে মানে ইমেল আসবে, আর না আসলেও মানে হতাশ হওয়ার কিছু নাই। আমি আমার অ্যাপ্লিকেশন নিয়ে চলে যাব। তো আমি প্রফেসরের এটা আমি আমার নিজের ইমেলটা এখানে আমি তুলে ধরেছি আর কি, একটা ছোট পরিসরে বা বড় পরিসরে যাই হোক না কেন। আমি এটা হচ্ছে বিফোর অ্যাপ্লিকেশন এবং অ্যাডমিশন, মানে অ্যাপ্লিকেশন জাস্ট আমি যখন ওয়েবসাইটে ঢুকি এনসিএসটির ওয়েবসাইট ঢুকি, আমার পছন্দের একটা প্রফেসরকে আমি চুজ করি এবং তাকে আমি আমার এই ইমেলটা ফরওয়ার্ড করি বা আমি ইমেলটা তাকে সেন্ড করি বিফোর অ্যাপ্লিকেশন। তো সামহাউ বা আমার লাকিলি সে আমাকে রিপ্লাইটা দেয়। তারা সবসময় এখানে এনকারেজ করে অ্যাপ্লাই করার জন্য, যে আমি বলে যে হ্যাঁ ঠিক আছে তুমি এখানে অ্যাপ্লাই করো, ইউ নিড টু অ্যাপ্লাই ইন সিএসসি গ্র্যাজুয়েট স্কুল, মানে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। যদি তোমার অ্যাডমিশন ডিসিশন হয় দেন তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো তারপর হচ্ছে তো আমার অ্যাডমিশন হলো। আফটার অ্যাডমিশন আমি আবার তাকে নক করলাম। তো তখন সে বললো যে আমার তো ফান্ড নাই, যে কারেন্ট স্টুডেন্টের সাথে কমিটেড, তো তুমি আলাদা আঙ্কেল স্যার যদি আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন, আমার মনে হয় স্টুডেন্টরা আরেকটু। স্ক্রিন শেয়ার হচ্ছে না? না, ঠিক আছে এখন আরিফ? হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আচ্ছা, কেন কি বলে ইয়া করে ফেললে, এই ফুল স্ক্রিন করলে ভালো হয় বোধহয় নাকি? এখন ঠিক কি আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে। এখন ওকে সব? ওকে, হ্যাঁ, যদি যেটা বলছিলাম, তো আমি একটু আগে থেকে তাহলে কন্টিনিউ করি, আমি জানি না কোথা থেকে জিনিসটা মিস হলো। তো বিফোর অ্যাপ্লিকেশন আমি প্রফেসরকে যখন নক দেই, এটা আমার নিজেরই ইমেল, আমি যখন নক দেই আমার পছন্দের প্রফেসরকে, তো সে আমাকে এনকারেজ করে যে ইউ শুড অ্যাপ্লাই টু এনসিএসইউ গ্র্যাজুয়েট স্কুল অ্যাজ এ ফার্স্ট স্টেপ। তো কারণ হচ্ছে আমার অ্যাপ্লিকেশন যদি আসলে গ্র্যান্ট না হয় বা আমার যদি অ্যাডমিশনই না হয়, দেন প্রফেসর আসলে কিছুই করতে পারবে না, কারণ ওদের গ্র্যাজুয়েট কমিটি বা অ্যাডমিশন কমিটি সম্পূর্ণ ডিফারেন্ট থাকে। তারপর হচ্ছে আমার অ্যাডমিশন হলো। অ্যাডমিশন হওয়ার পরে দেন এগেইন আমি নক করলাম প্রফেসরকে। তো সে বলল যে তার কোনো ফান্ড নাই নতুন স্টুডেন্ট নেওয়ার মতো, তো আমার ডিফারেন্ট প্রফেসরের সাথে নক করতে। তো নেগেটিভ রিপ্লাই আসলে কোনো ফার্স্ট্রেট হওয়ার কিছু নাই। আমার অনেক অপরচুনিটি বা অনেক প্রফেসর থেকে যারা আসলে ফান্ড দেওয়ার জন্য বা স্টুডেন্ট প্রপার স্টুডেন্ট তারা খুঁজতে থাকে সব সময়। তো কাজ হচ্ছে বিভিন্ন প্রফেসরকে নক করা, মানে ঢালাও নক না দিয়ে আমি বলবো আমার রিসার্চ এরিয়া যার সাথে ম্যাচ করবে বা আমি যেটাতে ইন্টারেস্ট ফিল করি তাদেরকে নক দেওয়াটা আসলে
আমি বলবো যে এটাই করা উচিত। এটা যদি আমি একটা সার্কেল বা একটা সাইকেল বলি, তো প্রথম হচ্ছে আমার এডমিশন হওয়ার পরে যদি ওকে হয় দেন সার্কুলেট টু দ্য প্রফেসরদের মধ্যে আসলে জিনিসটা পোল আপ করে, এন্ড যদি প্রোফাইল গুড হয় বা সেটা অনেক সময় প্রফেসরদের ক্ষেত্রে তারা মানে এটা হচ্ছে যখন আমি অ্যাডমিশন অ্যাপ্লাই করব, অ্যাডমিশন ওকে হওয়ার পর যে বিভিন্ন স্টুডেন্টদের প্রোফাইল গুলা তারা প্রফেসর টু প্রফেসর আসলে যায়, এবং প্রফেসররা যারা ভালো লাগে বা যাদের প্রোফাইলটা মনে করে যে প্রফেসর আমার সাথে ম্যাচ করবে, দেন তারা আসলে অ্যাসিস্ট্যান্টশিপটা অফার করে, যদি প্রফেসর আলাদাভাবে অ্যাসিস্ট্যান্টশিপ দিতে চায়। আর অনেক ক্ষেত্রে ইউনিভার্সিটি করে কি ডিপার্টমেন্ট থেকে আসলে ফান্ডিং দিতে পারে, সো এটা ডিপেন্ড করে। বড় ইউনিভার্সিটিগুলো নরমালি ডিপার্টমেন্ট থেকে ফান্ড আসে, ডিপার্টমেন্ট 1 ইয়ার ফান্ড দেয়, দেন বাই দিস টাইম আমার একজন অ্যাডভাইজার চুজ করতে হয়, দেন এর মধ্যেই আসলে এভাবেই আসলে আগাতে হয়। কিন্তু অনেক ইউনিভার্সিটিতে আসলে সরাসরি প্রফেসরই ফান্ড দিয়ে নিয়ে আসতে পারে, এবং সেক্ষেত্রে প্রসেস হচ্ছে এটা যে আমার অ্যাডমিশন হওয়ার পর আমার প্রোফাইল গুলা থ্রু সার্কুলেট হয় ডিফারেন্ট প্রফেসরস, এন্ড যদি প্রফেসর পছন্দ করে দেন হি ক্যান চুজ মি এন্ড অফার অ্যাসিস্ট্যান্টশিপ। তারপর হচ্ছে যদি অ্যাডমিশন না হয়, ব্যাড লাক বা আনলাকিলি যদি না হয়, দেন হচ্ছে আমার অ্যাডমিশনটা আসলে ডিফার করার সিস্টেম থাকে। ডিফার বলতে হচ্ছে আমার এই বছরে অ্যাডমিশন হলো না, আমার অ্যাডমিশনটা নেক্সট বছরের জন্য কনসিডার করা হোক। সেটা এটা ইউনিভার্সিটিতে ডিপেন্ড করে। অনেক ক্ষেত্রে কেউ বলে যে নেক্সট সেমিস্টারেই করতে হবে, আবার কেউ বলে তুমি 1 বছরের মধ্যে হয় ফল নয় স্প্রিং যে কোনোটা ডিফার করা যাবে। যেমন আমি যদি ফলে অ্যাপ্লাই করি 2021 একটা ইউনিভার্সিটিতে, ধরলাম আমার অ্যাডমিশন হয়েছে কিন্তু ফান্ড হয়নি, তো সেক্ষেত্রে ডিফারিং সিস্টেমটা হবে আমার অ্যাপ্লিকেশনটা নেক্সট স্প্রিং এর জন্য কনসিডার করা হোক অথবা নেক্সট ফলের জন্য কনসিডার করা হোক, এবং এই ডিফারটা একবারই করা যাবে। এটাও ডিপেন্ড করবে যদি অ্যাডমিশন হয়ে থাকে। অ্যাডমিশন না হলে সেখানে ডিফার করার কোনো সিস্টেম নেই। ডিফারের সুবিধা হচ্ছে আমার নতুন ভাবে অ্যাপ্লিকেশন ফি দেয়া লাগলো না, অ্যাপ্লিকেশন প্রসেস করা লাগলো না, আমার আগের যে অ্যাপ্লিকেশন ফাইলটা আছে পুরোটাই তারা আবার কনসিডার করবে নেক্সট একাডেমিক ইয়ারের জন্য আর কি। আর যদি মনে হয় যে আমার অ্যাডমিশন হয়নি, তাহলে বুঝতে হবে যে আমার প্রোফাইলে কিছু প্রবলেম আছে, তো আমার এই প্রোফাইলটা ইমপ্রুভ করা উচিত। তারপর হচ্ছে এসওপি, এটা ইউএস অ্যাপ্লিকেশনের জন্য খুবই ভাইটাল একটা জিনিস, যেটা আমি সবসময় আমার স্টুডেন্ট যারা আমার সাথে কন্ট্যাক্ট করে আমি সবসময় বলি এসওপি রাইটিংটা আসলে খুবই প্রফেশনাল এবং অনেক মানে সম্পূর্ণ নিজেরটা এখানে রিফ্লেক্ট থাকা উচিত আর কি। এসওপি দিয়েই হচ্ছে পুরা মানে আমার প্রোফাইল বা আমার জাজমেন্ট একজন প্রফেসর করতে পারে। যদি মানে ভালো অ্যাপ্লিকেশন হয় বা ভালো ক্যান্ডিডেট হয়, এসওপি ভালো রিফ্লেক্ট করে আমার প্রোফাইল, দেন এটা খুবই একটা পজিটিভ দিক আর কি। এবং এসওপির কিছু আসলে আমি এখানে চেষ্টা করেছি আমার এক্সপেরিয়েন্স বা বিভিন্ন সোর্স থেকে নিয়ে একটা চেকলিস্ট তৈরি করার জন্য, যে এসওপি কি কি কন্টেন্ট করে, ফিল্ড অফ ইন্টারেস্ট বা আমি কি পার্সু করতে চাই, এমএস, পিএইচডি, এবং কেন। আমি আমার এসওপির কিছু অংশ আমি এখানে দেখাবো, যদি পুরাটা দিব না, মানে সামান্য কিছু অংশ আমি শেয়ার করব। আর হচ্ছে ইফ ইউ চেঞ্জিং ইউর স্ট্রিম, যেমন অনেকে এখানে করে কি, আমি টেক্সটাইল থেকে পড়ে আসছি, আবার অনেকে টেক্সটাইল থেকে পড়ে এখানে ধরো স্ট্যাটিস্টিক্স বা অন্য কোনো সাবজেক্ট, বা আমি কম্পিউটার সায়েন্সে যেতে পারি, বা আমি এখানে এসে অন্য একটা সাবজেক্ট যেতে পারি। তো আমার এই সুইচটা কেন হচ্ছে, এটা আসলে এসওপিতে ফোকাস করা আসলে খুবই খুবই জরুরি আর কি, এবং ভ্যালিড রিজন অবশ্যই থাকা উচিত এর মধ্যে। তারপর এনি প্রেফারেন্স, থিসিস, রিসার্চ ওয়ার্ক বা থিসিসে আমার কোনো ইন্টেনশন আছে কিনা, বা আমি পিএইচডি করে কি করব, আমার শর্ট টার্ম এবং লং টার্ম ক্যারিয়ার গোল, তারপর আমার ব্যাকগ্রাউন্ড, এসবিতে আসলে সবই কভার করে আর কি। তারপর আমার যে ফাইনাল ইয়ার প্রজেক্ট গুলা বা আমার যদি কোনো পাবলিকেশন থাকে ওগুলো ওখানে ফোকাস করা, জিনিস একটা স্টোরি আসলে, মানে আমি আমার স্টোরিটা যত সুন্দর হবে বা আমি স্টোরি দিয়ে যত অ্যাট্রাক্ট করতে পারবো আমার গ্রাজুয়েট কমিটি বা আমার প্রফেসরদের, তারা আসলে ওইটাই মানে এটাই আমার জন্য পজিটিভ হিসাবেই এটা কাউন্ট হবে আর কি। আর যদি এক্সপেরিয়েন্স থাকে, তারপর রিসার্চ পেপার, যদি কোনো পাবলিশ পেপার থেকে, সবগুলো আসলে এসওপির মধ্যে একটা মানে সিস্টেমেটিক ওয়েতে এখানে আসলে ইনভলভ করা উচিত আর কি। হবি যদি থাকে, কোনো ইন কেস ইউ হ্যাড এনি গ্যাপ ইন ব্যাক, যদি আমার কোনো একাডেমিক মানে কোনো ইন্টারাকশন হয়, দেখা যাচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো এর কারণে
দেখা যাচ্ছে অনেক সময় আমরা 2010-এ আমি শেষ করছি, আমি 2011 আমি আমার মানে 11 হচ্ছে সার্টিফিকেট, কিন্তু শেষ করতে করতে 2013 আমাদের হচ্ছে লেগে যায়। আর এখন পিএইচডি শুরু করেছি বাই 2019, এর মধ্যে আমার মাস্টার্স ছিল প্রায় 4 বছর। তো এগুলো আসলে এক্সপ্লেইন করতে হয় যে জিনিসটা কি, কেন আমার এত দেরি, বা আমার এখানে কোনো একাডেমিক গ্যাপ আছে কিনা, এগুলো ক্ল্যারিফাই করাটা ভালো। আর এটা হচ্ছে আমার আমার এসওপির একটা গ্লিমস। এটা হচ্ছে কিভাবে আসলে শুরুটা করা উচিত আর কি। শুরুটা ডেফিনেটলি বলবো একটা একটু ইন্টারেস্টিং বা একটু থ্রিলিং বা একটু আই ক্যাচিং এই হিসাবে করা উচিত। তেমনি নর্মালি আই এম ফাইসাল, আই এম গ্রাজুয়েট ফ্রম বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল এভাবে না লিখে জাস্ট একটু মানে কিভাবে জিনিসটা আসলে মানে ইন্টারেস্টিং করা যায়, বা একবার নজর দিয়ে যেন সে একটু পড়তে মোটিভেটেড হয়, আসলে এটা খুবই দরকার। এবং এসওপির অনেক স্যাম্পল আসলে গুগল বা ইয়াতে পাওয়া যায়, বা অনেক ইউএস ইউনিভার্সিটিও আসলে এসওপি নিয়ে অনেক ট্রেনিং করায়, এগুলা ইউটিউব বা ইয়াতে অ্যাভেলেবল আর কি, ওয়েব রিসোর্সে অ্যাভেলেবল। তো এই আর কি, এসওপিটা বেসিক্যালি হচ্ছে আমার সিভি, যেটা সিভিটাকে আসলে একটা মানে রাইটিং ফরম্যাটে নিয়ে আসা, আমার যেটা মনে হয় আর কি। এটা একটা স্টোরিটা যত ভালো হবে, যত সুন্দর হবে, আমি তত ভালো হচ্ছে আমার মানে ইমপ্রেশনটা তত গুড হবে আর কি। এখানে রেজিস্ট্রিং আমাদের হচ্ছে ইউএস অ্যাপ্লাই করার আগে বেশিরভাগ ইউএস ইউনিভার্সিটিতে জিআরই আর টোফেল এটা লাগেই। এই ক্ষেত্রে একটা আমি অনেকের একটা কনফিউশন থেকে যে আমি জিআরই দিব, আমার কি টোফেলও লাগবে, এই ধরনের একটা কথা বলে, বা আমি আইএলটিএস টোফেল দুইটাই দিতে চাই, এরকমও অনেকে বলে। তো আসলে এটা এমন না। জিআরই হচ্ছে একটা স্ট্যান্ডার্ড টেস্ট, এটা ডিপেন্ড করে আসলে এটা অনেক কিছু, এটা কিছু ভার্বাল সেকশন থাকে, কোয়ান্টিটেটিভ সেকশন থাকে, এটা অ্যাপটিটিউড বা মেরিট এটা আসলে ফোকাস করে আর কি। আর টোফেল বা আইএলটিএস এটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা দেখে। তো আমার হচ্ছে জিআরই আলাদা, টোফেল বা আইএলটিএস আলাদা। জিআরই আমার মেরিট বা ইন্টেলেকচুয়াল যাই বলি সেটা মেজার করবে, আর টোফেল বা আইএলটিএস হচ্ছে জাস্ট আমার ইংলিশ অ্যাবিলিটি বা আমার স্পিকিং অ্যাবিলিটি, রাইটিং, জাস্ট এই জিনিসগুলো তারা আসলে ফোকাস করার ট্রাই করে আর কি। তো আমার কথা হচ্ছে যদি আমি ইউএস অ্যাপ্লাই করি, আমার জিআরই তো লাগবেই, সাথে টোফেল বা আইএলটিএস হিসাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি হিসাবে আমার এই দুইটা অবশ্যই লাগবে। আর কেউ যদি মনে করে যে আমি জিআরই দিচ্ছি, টোফেল লাগবে না, বা টোফেল আইএলটিএস দুইটাই দিব, এই ধরনের কোনো কনফিউশন আশা করি রাখার দরকার নেই। জিআরই ভিন্ন জিনিস, টোফেল বা আইএলটিএস এটা ভিন্ন জিনিস। টোফেল হচ্ছে ইউএস এমবাসি বা ইউএস সিস্টেমে এটা ফলো করা হয়, আর আইএলটিএস আমার জানা মতে এটা এখনো ব্রিটিশ কাউন্সিল বা ইউকে ফোকাস করে আর কি। এখানে একটা অ্যাপ্রক্সিমেট কস্ট দেওয়া আছে, হয়তো $10 বা এদিক ওদিক হতে পারে। এটা আমার মনে হয় এটা রিসেন্ট আর কি। আর হচ্ছে জিআরই স্কোর, এটাও আসলে এটা আবার সেপারেটলি সেন্ড করতে হয় ইউনিভার্সিটিতে। আমি জিআরই দেওয়া মাত্রই যে আমার দায়িত্ব শেষ তা না। একটা জিআরই পরীক্ষা দেওয়ার পরে তারা 4টা অপশন দেয়, ফ্রি 4টা ইউনিভার্সিটিতে আমার স্কোরটা পাঠানো যায়। জিআরই টোফেল এটা আসলে জিনিসটা মানে তদারকি করে, যেটা আর কি ইনভিজিলেট করে আসলে ইটিএস। ইটিএস তারা এটা জিআরই এবং টোফেল পরীক্ষাগুলোকে তারা এক্সামিন করে, এবং হচ্ছে তাদের মাধ্যমে আসলে স্কোরগুলো ইউএস ইউনিভার্সিটিতে আসলে সেন্ড করতে হয়। তো জিআরই পরীক্ষা দেওয়ার এবং জিআরই টোফেল দুটাতেই 4টা ইউনিভার্সিটিতে ফ্রি মানে ফ্রি স্কোরটা সেন্ড করা যায়। এছাড়া এডিশনালি জিআরই স্কোর হচ্ছে $27 লাগে পার ইউনিভার্সিটি, আর টোফেলের জন্য $20। এটা আমি গতবারে বলছি, হয়তো এখন বাড়তেও পারে, কমবে না আশা করি আর কি। তারপর হচ্ছে আইএলটিএস এটা আইএলটিএস স্কোরও পাঠানো যায় বর্তমানে। এটা ব্রিটিশ কাউন্সিলের সাথে যোগাযোগ করলে ওরা আসলে একটা সুন্দর সিস্টেম ওদেরও আছে। আর কুরিয়ার পোস্টাল ফি, কুরিয়ার এটা আসলে আমি যেটা ফলো করতাম, বা যেহেতু এটা রেকর্ডেড প্রেজেন্টেশন, এখানে বলাটা ঠিক হবে কিনা জানি না, আমরা ডিএইচএল বা ফেডেক্স এগুলা আসলে প্রেফার করি আর কি, মানে বা এগুলা তো অনেক কস্ট চলে যায়। আমি যেটা করতাম, আমাদের এটা হায়ার স্টাডি অ্যাব্রোড, ওখানে একটা পেজ আছে, তো ওইখানে একজন দেশ কুরিয়ার সার্ভিস বলে একটা কথা, একজন একটা কোম্পানি আসলে আছে কিনা জানি না, তো একজন পার্সোনাল থাকে, সে হচ্ছে ইউনিভার্সিটি গুলাতে আসলে গিয়ে গিয়ে, যদি আমি বলি যে ওনার নাম হচ্ছে ইমরান, ওনাকে যদি বলি ইমরান ভাই আমি একটা ডকুমেন্ট পাঠাবো, উনি নিজেই চলে আসে আর কি এটা ডকুমেন্টটা সেন্ড করার জন্য, এবং এটা ডিএইচএল এর মানে অর্ধেক আসলে
কস্টটা নেই, এটা আমাদের জন্য স্টুডেন্টদের জন্য আসলে খুবই দরকার এই জিনিসটা আর কি। আমি ওটা পরে সার্কুলেট করতে পারি আর কি, যেহেতু এটা রেকর্ড হবে। আমি এখানে ওনার ফোন নাম্বার বা নাম দিলাম না, এবং উনি খুবই হেল্পফুল। উনি এই বুটেক্সে অনেকবারই আসছে, ওনাকে বললেই উনি এসে নিয়ে যায়। এবং ইউএস পাঠাতে সম্ভবত 1300 টাকা লাগে, যেখানে ডিএচএল আমার পাঠাতে লাগে 3500। তার মানে আমি প্রায় 3টা ইউনিভার্সিটির টাকা আমি মানে সেভ করতে পারছি আর কি, যেটা স্টুডেন্ট অবস্থায় আমি মনে করি খুবই দরকার আমাদের টাকা সেভ করাটা। তো এগুলা মানে সেন্ড করার আগে আমি বলবো যে হায়ার স্টাডি গ্রুপটাতে একবার দেখার জন্য ফেসবুকে, ওখানে অনেক আসলে রিসোর্স থাকে। ডিএচএল বা ফেডেক্স এগুলা স্টুডেন্ট লাইফে আসলে এগুলা অ্যাভয়েড করাটাই ভালো আর কি, কারণ অনেক কস্টলি মনে হয় আমার কাছে আর কি। এবং তারাও একটা ট্র্যাকিং ইনফরমেশন দেয়, এটা তুমি ট্র্যাক মানে আপনারা ট্র্যাক করতে পারবেন আমার অ্যাপ্লিকেশনটা আসলে কোথায় যাচ্ছে বা কবে সেন্ড হলো কিনা। ওদেরও একটা ট্র্যাকিং নাম্বার থাকে। সো এটা আসলে এটা ফ্রড কিছু না, এটা অবশ্যই অথেন্টিক। আমি নিজেই আমি কখনোই ডিএচএল এ পাঠাইছি বলে আমার মনে হয় না আর কি, সবসময় দেশ কুরিয়ারেই আমি সবসময় আমার অ্যাপ্লিকেশন গুলো সেন্ড করতাম। আর সিভি ও রিজুমি, এখানে আমি একটা আমার একজন প্রফেসরের, যেটা আমার কোরিয়ার, আমি একটা কেজিএসপি বা কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ আমি অ্যাওয়ার্ডেড ছিলাম, তো ওনার সিভির ফরম্যাটটা আমার খুব পছন্দ হয়েছিল আর কি। তো আমি এই ফরম্যাটেই আমার সিভিটা আসলে তৈরি করেছিলাম, এবং আমার মনে হয় এটা একটা খুবই ভালো একটা সিভি। মানে স্টুডেন্টদের জন্য আমাদের সিভিতে তো আসলে মানে অত হাই প্রোফাইল কিছু হয় না বেসিক্যালি, যখন আমরা স্টুডেন্ট জাস্ট শেষ করে আসি। তো আমার মনে হয় এই জিনিসটা আসলে খুবই সিম্পল, বাট অনেক ইনফরমেশন এটা কনভে করতে পারে আর কি। দেখা যাচ্ছে আমাদের টিপিক্যালি বুটেক্সের যে সিভি গুলো আমরা হলে পাইতাম বা জব অ্যাপ্লাই করার সময় দেখতাম আর কি, ওগুলার থেকে আমার মনে হয় যে এটা জিনিসটা ভালো আর কি, কারণ আমিও আমাদের ওগুলা নিয়েই করেছি, কিন্তু আমার লেটেস্ট সিভিটা আমার এই ফরম্যাটেই ছিল, এবং আমার মনে হয় এটা খুবই ভালো একটা সিভি রেজুমি বা একটু ডিটেলস থাকে আর কি এখানে। তো ইউএস লিস্ট অফ ইউনিভার্সিটিস, এটা আসলে আমি সার্চ করে করে মানে এখানে দেওয়া, এখানে অনেক ইউনিভার্সিটির নামই দেওয়া আছে। তো আমি বলবো প্রতিটা ইউনিভার্সিটিতে গিয়ে মানে একটু লুক আপ করা আর কি, যে তাদের ডিপার্টমেন্ট গুলার কি অবস্থা, বা তারা আসলে এখন অফার করছে কিনা। এখানে অনেক ইউনিভার্সিটি তাদের হয়তো শুধু অনলি বিএস প্রোগ্রাম আছে বা গ্র্যাজুয়েট প্রোগ্রাম নাই। তাও হচ্ছে প্রতিটা ইউনিভার্সিটি গুলাতে এছাড়াও বেশি থাকতে পারে হয়তো, আমার জানা নাই। আমার জানা মতে যতগুলো আছে আমি এখানে প্রতিটাই দেওয়ার চেষ্টা করেছি, এবং প্রতিটাতেই আমাদের কেউ না কেউ অ্যালামনাই এখানে আছে। সো আশা করি যে কেউ অ্যাপ্লাই করতে যায় এখানে খুব ভালো একটা মানে, যদি কারো অ্যাডমিশন হয় কোন ইউনিভার্সিটিতে, ডেফিনেটলি সেখানে কোনো অ্যালামনাই থাকবে এবং তারা কন্ট্রিবিউট করতে পারবে। সো আমি মনে করি আমার টাইম লিমিটও শেষ, বা বেশি নিয়েছি কিনা জানি না। তো কারো কোয়েশ্চেন থাকলে করতে পারো, অথবা চ্যাটে যদি কোনো কোয়েশ্চেন আছে আমি এটা। থ্যাংক ইউ ফয়সাল, মানে ইট ওয়াজ ভেরি সিকোয়েন্সিয়াল, আমি বলবো হচ্ছে যে স্টেপ বাই স্টেপ প্রেজেন্টেশন। আমি কোশ্চেন এন্ড অ্যান্সার সেশনটা এই মুহূর্তে নিতে চাচ্ছি না, ওকে, কারণ হচ্ছে যে এখন নিলে দেখা যাবে হচ্ছে যে উইল নট বি এবল টু বাকিগুলো হচ্ছে হ্যাঁ যে কমপ্লিট অন টাইম। আচ্ছা, সুযোগ দেওয়া হবে, ইউ পুট ইট ইন দ্য চ্যাট বক্স, অলসো ইউ রেজ ইউর হ্যান্ড এট দ্য এন্ড এন্ড আই উইল গিভ ইউ এভরিওয়ান চান্স। আমি এখন হচ্ছে যেটা সামারি করতে পারলাম যে খুবই ভালো লাগলো যে হচ্ছে যে কত টাকা খরচ হবে, স্পেশালি স্টুডেন্টরা খেয়াল করে না হচ্ছে যে আসলে এক একটা ইউএসএ তে একটা অ্যাপ্লিকেশন করার জন্য অনেক টাকা লাগে আসলে। এই টাকাটা যখন অ্যাপ্লিকেশন করতে যায় তখন বোঝা যায় যে আসলে কত টাকা লাগে, এই টাকাটা তো জমা থাকে না। কিন্তু যারা আসলে ইউএসএ তে পড়তে যাবে তাদের আসলে এই টাকাগুলো আসলে আগের থেকেই মানে ইভেন কুরিয়ার টাকা মানে 1300 টাকা আসলে অনেক টাকা একটা কুরিয়ার করার জন্য। আমি এখন আসলে রাশেদকে অফার করব হচ্ছে মাইক্রোফোনটা। রাশেদ মেইনলি উইল স্পিক অ্যাবাউট হচ্ছে যে চেঞ্জিং মেজার্স এবং হচ্ছে যে ফান্ডিং অপরচুনিটি গুলা। রাশেদ, আর ইউ দেয়ার? আমি লুকিং ফর ইউ। দেখি, হ্যাঁ রাশেদ আছে। আমি আপনার মাইক্রোফোনটা আনমিউট করে দিচ্ছি, প্লাস হচ্ছে স্পটলাইটে নিয়ে আসছি। ওকে, ধন্যবাদ আব্বাসউদ্দিন শিয়ার স্যারকে এত সুন্দর আয়োজন করার জন্য, এবং একই সাথে ধন্যবাদ ফয়সাল আবেদিন হিশামকে খুবই চমৎকার ভাবে স্টেপ ওয়াইজ
প্রিপারেশন ফেজে যে কাজগুলো আমাদের থাকে সেগুলো বলার জন্য। প্রথমে একটু সংক্ষিপ্ত পরিচয় আমি দিই আমার সম্পর্কে। আমার নাম মোহাম্মদ রাশেদুজ্জামান। আমি বর্তমানে ইউনিভার্সিটি অফ নেব্রাস্কা লিঙ্কন এখানে পিএইচডি ক্যান্ডিডেট অবস্থায় আছি, অর্থাৎ আমি প্রায় শেষের দিকে, জাস্ট ডিফেন্স দিলে আমার পিএইচডি কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আর এখানে আসার আগে আমি গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশে 4 বছর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করেছি। আর ইউনিভার্সিটি অফ নেব্রাস্কা লিঙ্কনে স্টুডেন্টের পাশাপাশি আমি গ্র্যাজুয়েট টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি। তো সেই অভিজ্ঞতা থেকে আজকে কিছু কথা বলা। প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি ব্যাচেলার্স অ্যান্ড মাস্টার্স ডিগ্রি করেছি টেক্সটাইল সায়েন্স, অথবা যেটাকে বলা হয় ওয়েট প্রসেসিং অর ডাইং এর উপর। তো বাট আমার ইচ্ছা ছিল যে টেকনিক্যাল নলেজের পাশাপাশি কিভাবে টেক্সটাইলের বিজনেস সম্পর্কে ধারণা পাওয়া যায়। তো সেই ইচ্ছা থেকে আমি আমার মেজর চেঞ্জ করে ফেলি ফ্যাশন মার্চেন্ডাইজিং এ। অর্থাৎ আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে টেক্সটাইল সায়েন্স অথবা ওয়েট প্রসেসিং, কিন্তু পরবর্তীতে আমি সেটাকে চেঞ্জ করে ফ্যাশন মার্চেন্ডাইজিং এ কনভার্ট করি। তো এই পরিবর্তন করাটা বেশ, আমি বলবো এটা একটু চ্যালেঞ্জিং, এবং আমার কাছে বাংলাদেশ থেকে অনেকেই প্রশ্ন করে যে আমি কিভাবে আমার মেজরকে বা স্পেশালাইজেশনকে চেঞ্জ করতে পারি। তো সেটা নিয়ে আমি কথা বলবো। প্রথম যে কোশ্চেন সেটা হচ্ছে যে আমি কেন আমার মেজর অথবা স্পেশালাইজেশন চেঞ্জ করব। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে প্রথম যেটা কারণ সেটা হচ্ছে উইলিংনেস, অর্থাৎ আমি কি চাই, আমি আমার কোনটা ভালো লাগে। সো আপনার ভালো লাগা আপনার টাইম টু টাইম চেঞ্জ হতেই পারে। অর্থাৎ আজকে আপনি একটা কিছু পছন্দ করছেন, সময়ের সাথে সাথে আপনার এই প্রিফারেন্স সেটা চেঞ্জ হতে পারে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আপনি যে কোনো সময় আপনি একটা ডিসিশন নিতে পারেন যে আমার এটা ভালো লাগে, আমি এটা করতে চাই। সো আপনার উইলিংনেসটা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি সামনে আপনি আপনার জীবনে কি করতে চান, অর্থাৎ আপনার ক্যারিয়ার কোন দিকে আপনি নিতে চান, সেটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনি এটা ভাবতে পারেন যে আমি আমার ক্যারিয়ার অন্যদিকে নিতে চাই, সেক্ষেত্রে আমি আমার মেজর অথবা স্পেশালাইজেশন চেঞ্জ করতে চাই। আমি একটু বলে রাখি যে আমি অনেক বাংলা এবং ইংলিশ মিক্স করে কথা বলতে পারি, সো আমাকে ক্ষমা করবেন এই বিষয়ে। অনেক ইংরেজি টার্ম আমাদেরকে ইউজ করতে হতে পারে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনার মেজর চেঞ্জ করার আগে আপনি চিন্তা করতে পারেন যে আমার জব স্কোপ গুলো কি কি আছে। আমি যে মেজর চেঞ্জ করব, আমি কি আমার ক্যারিয়ারে বা আমার জব প্রসপেক্ট কি, সেটা হতে পারে বাংলাদেশ, অথবা সেটা হতে পারে ইউএসএ তে, অথবা সেটা হতে পারে পৃথিবীর যে কোনো দেশে। সো এই বিষয়গুলো চিন্তা করা জরুরি নিজের স্পেশালাইজেশন অথবা নিজের মেজরকে চেঞ্জ করা। আচ্ছা, এখন বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয় সেটা হচ্ছে আমরা ব্যাচেলার্স করি, সাধারণত দেখা যায় আমাদের স্পেশালাইজেশন থাকে হচ্ছে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং, অথবা গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং, অথবা ওয়েট প্রসেসিং। সো সেক্ষেত্রে দেখা যায় বাংলাদেশের পার্সপেক্টিভে এবং ইউএস এর পার্সপেক্টিভে এই মেজর মেলানোটা অনেকের জন্য কঠিন হয়ে যায়। বিশেষ করে এখানে ইউএসএ তে ফেব্রিক ম্যানুফ্যাকচারিং অথবা ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং, গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এগুলো আলাদাভাবে আসলে ডিগ্রি দেওয়া হয় না আমার জানা মতে। যেটা এখানে হয় এটা হতে পারে টেক্সটাইল সায়েন্স, আবার হতে পারে এটা মার্চেন্ডাইজিং, ফ্যাশন অর্থাৎ ফ্যাশন রিলেটেড ডিগ্রিগুলা। আমি কিছু কিছু প্রোগ্রামের নাম এখানে উল্লেখ করতে চাই যেটা ইউএসএ তে আসলে ডিগ্রি প্রদান করা হয় টেক্সটাইলের উপরে।
সো যদি আমি টেক্সটাইল সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলো বলতে চাই, তার মধ্যে আসে হচ্ছে ফাইবার সায়েন্স, অথবা আসে হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্স, বায়োটেক্সটাইল, polymer science. So those are textile related degrees. And now আমি যদি এখন ফ্যাশন রিলেটেড সাবজেক্টের কথা বলে থাকি, যেগুলো এখানে ডিগ্রি দেওয়া হয়, সেটা হতে পারে ফ্যাশন মার্চেন্ডাইজিং, ফ্যাশন ডিজাইন, ফ্যাশন কমিউনিকেশন, রিটেল, okay, retailing, marketing, sourcing, product development, and also retail technology. So এই ধরন এবং ভিজুয়াল মার্চেন্ডাইজিং এটা এখন বেশ এখানে গুরুত্ব পাচ্ছে। সো এই ধরনের কোর্সের উপরে বা এই ধরনের ডিগ্রি এখানে দেওয়া হয়। সো খেয়াল করলে দেখা যাবে এখানে ফেব্রিক ম্যানুফ্যাকচারিং অথবা গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং এই ধরনের স্পেসিফিক ডিগ্রি দেওয়া হয় না। সো আমাদের চ্যালেঞ্জ হচ্ছে যে আমি বাংলাদেশ থেকে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং অথবা ফেব্রিক ম্যানুফ্যাকচারিং অথবা ওয়েট প্রসেসিং এর উপরে আমার ব্যাচেলার্স করলাম, কিন্তু যখন আমি অ্যাপ্লাই করব তখন দেখলাম যে আমার প্রোফাইল ইউএস এর যে রিকোয়ারমেন্ট সেটার সাথে ম্যাচ করে না। অর্থাৎ আমি চাচ্ছি টেক্সটাইল সায়েন্সের উপর ডিগ্রি নিতে, অথবা আমি ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং এ পড়ছি কিন্তু আমি চাচ্ছি যে আমি ওয়েট প্রসেসে যেতে অথবা ফ্যাশন মার্চেন্ডাইজিং এ যেতে। সেটা হতেই পারে, সেটা ম্যাচ করানো এটাই চ্যালেঞ্জ। সো সেক্ষেত্রে আমাদের করণীয় কি, অর্থাৎ আমরা কিভাবে এটাকে ম্যাচ করব। সো আমি আগেই বলে রেখেছিলাম যে আমি ব্যাচেলার্স এবং মাস্টার্স করেছি টেক্সটাইল সায়েন্সে। সো আমি যখন পিএইচডি তে অ্যাপ্লাই করি এখানে এসে ফ্যাশন মার্চেন্ডাইজিং এ, সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে আপনার স্টেটমেন্ট অফ পারপাস অর্থাৎ এসওপি আপনি কিভাবে তৈরি করবেন সেটার উপরে। তো সেটা করার আগে আমি যেটা করেছিলাম, এখানকার আমেরিকান একজন প্রফেসরের সাথে আমি ডিসকাস করি বিষয়টা নিয়ে যে আমি এটা করতে যাচ্ছি, অর্থাৎ আমি আমার মাস্টার্স থেকে আমি পিএইচডি ফ্যাশন মার্চেন্ডাইজিং যেতে চাই, তো সেক্ষেত্রে আমার করণীয় কি। তখন সে আমাকে একটা কথা আমার খুব ভালো লেগেছিল, সেটা হচ্ছে যে ফরগেট অ্যাবাউট টেক্সটাইল সায়েন্স। সো আমি যখন জিজ্ঞাসা করলাম আমি কিভাবে এসওপি তৈরি করব, সে আমাকে প্রথম যে কথাটা বললো যে ফরগেট অ্যাবাউট টেক্সটাইল সায়েন্স, তোমাকে এসওপি তে যেটা করতে হবে তোমার ফ্যাশন মার্চেন্ডাইজিং এর তোমার যে কোনো অভিজ্ঞতা সেটাকে হাইলাইট করা। অর্থাৎ যে প্রফেসররা রিভিউ কমিটিতে থাকবে তারা যেন কোনোভাবে কনফিউজড না হয়। অর্থাৎ তুমি তোমার এসওপি তে এমন কিছু উল্লেখ করো না যে তোমার ব্যাকগ্রাউন্ড টেক্সটাইল সায়েন্সে বাট তুমি ফ্যাশন মার্চেন্ডাইজিং এ যেতে চাচ্ছ। তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে ফ্যাশন মার্চেন্ডাইজিং এ তোমার যে ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স আছে, তোমার যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে, সবকিছুকে হাইলাইট করা। সেটা যত ছোট হোক বা যাই হোক সেটাকে হাইলাইট করা, কারণ তুমি চাচ্ছ ফ্যাশন মার্চেন্ডাইজিং এ পিএইচডি করতে। আমি সেটাই করেছি। আমি ডিকাথলনে আমার ফ্যাশন মার্চেন্ডাইজিং এ জব করার সুযোগ হয়েছিল, তো সেই অভিজ্ঞতাটা আমি উল্লেখ করি। এছাড়া আমি যখন বুটেক্স এর মাস্টার্স করি টেক্সটাইল সায়েন্সের উপরে, তখন আমি মার্চেন্ডাইজিং এর উপরে একটা কোর্স করেছিলাম। তো সেই অভিজ্ঞতাগুলো আমি আমার এসওপি তে উল্লেখ করি যে আমার ব্যাকগ্রাউন্ড, এগুলো আমার ব্যাকগ্রাউন্ড। সো আমি চাই এটাকে কাজে লাগিয়ে ফ্যাশন মার্চেন্ডাইজিং এ পিএইচডি করা। সো এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে এসওপিটা আমি কিভাবে প্রিপেয়ার করব। সো ফোকাস খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু বলে রাখতে চাই যে আমেরিকান কালচারে ফোকাস ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা বলি যে মাল্টিডিসিপ্লিনারি ওয়ার্ক অ্যাপ্রিশিয়েট করা হয়, সেটা ঠিক আছে, কিন্তু ক্ষেত্র বিশেষে আসলে আপনার ফোকাস কোন দিকে এটাই তারা দেখতে চায়। যদি তার কনফিউজড হয়ে যায় তখন আপনি হয়তো সফল নাও হতে পারেন। আরেকটা বিষয় উল্লেখ করা প্রয়োজন, সেটা হচ্ছে যখন এসওপি তৈরি করা হয়, যদি আপনি অন্য কোনো বিষয়ের উপরে পড়াশোনা করে আসেন আর আপনি যদি সেটাকে পরিবর্তন করতে চান, আপনি এই দুটো বিষয়ের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি করতে পারবেন যে আপনি কিভাবে আপনার ব্যাকগ্রাউন্ড
আপনি যেটা করতে চাচ্ছেন সেটাকে ইমপ্যাক্ট করে বা কিভাবে রিলেট করে সেটা আপনি করতে পারেন। সেটা হতে পারে যে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং এর কোনো কিছু আপনি হয়তো ফ্যাশন মার্চেন্ডাইজিং এ সেটাকে কাজে লাগাতে পারেন। অথবা ফেব্রিক ম্যানুফ্যাকচারিং প্রসেস এর কোনো একটা কিছু আপনি ফ্যাশন মার্চেন্ডাইজিং এ বিজনেস পারপাস এ কাজে লাগাইতে পারেন। সেটাকে একটা রিলেশনশিপ তৈরি করা। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা এসওপি তে আপনি উল্লেখ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার ফিউচার প্ল্যানটা কি? আপনি কি করতে চাচ্ছেন? সাপোজ আপনি ফ্যাশন মার্চেন্ডাইজিং এ পিএইচডি করতে চাচ্ছেন। আপনার যদি একটা খুব ছোট একটা প্ল্যান থাকে যে আমি এই বিষয়ের উপরে আমি ইন্টারেস্টেড, এটা আমার প্ল্যান, এটা আমি করতে চাই। সেটা আপনি যদি এসওপি তে উল্লেখ করেন সেক্ষেত্রে আপনি সফলতা পেতে পারেন। রিকমেন্ডেশন লেটার এটা খুবই গুরুত্বপূর্ণ যখন আপনি এপ্লাই করবেন। সো আপনি যখন রিকমেন্ডেশন লেটারের জন্য আপনার আ প্রফেসরদের সাথে যোগাযোগ করবেন, তখন তাদেরকে আপনি এটা পরিষ্কার করে দিতে পারেন যে আমি টেক্সটাইল সায়েন্স থেকে ফ্যাশন মার্চেন্ডাইজিং এর জন্য এপ্লাই করছি। সো আপনি আমাকে এমন কিছু আ লিখে দেন এসওপি রিকমেন্ডেশন লেটারে যেটা আমার ফ্যাশন মার্চেন্ডাইজিং কে ফোকাস করে। এটা আপনি তাকে বলতেই পারেন। এটা খুব গুরুত্বপূর্ণ। আম সেটা এবং আপনি এমন প্রফেসরকে সিলেক্ট করবেন যে আ কোনোভাবে আপনার ওই মেজরের সাথে সম্পর্কিত। অর্থাৎ তার সাথে আপনি কোনো কিছু করছেন, ক্লাস করছেন অথবা রিসার্চ করছেন। সেইভাবে আপনি আপনার রিকমেন্ডেশন বা রেফারেন্সেস আ সিলেক্ট করতে পারেন। সো এই বিষয়গুলো আমাদেরকে এসওপি বা প্রিপারেশন স্টেজে আমাদেরকে সাহায্য করতে পারে আপনার মেজর অথবা স্পেশালাইজেশন কে চেঞ্জ করার ক্ষেত্রে। আ ফান্ডিং এর বিষয়ে কথা বলি। ফান্ডিং সবসময় আপনি যদি মেজর চেঞ্জ না করেন অথবা মেজর চেঞ্জ করতে চান, ফান্ডিং ইজ অলওয়েজ কম্পিটিটিভ। কারণ এখন অনেকেই অ্যাপ্লিকেশন করে বাট অ্যাডমিশন পায় দেখা যাচ্ছে যে ফান্ডিং এর শর্টেজ থাকে। সো এখানে একটু উল্লেখ করে রাখি যে ইউএসএ ইউনিভার্সিটি গুলোতে ফান্ডিং সিস্টেম স্পেশালি আমাদের টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডে ফান্ডিং সিস্টেমটা আসলে কি? ফান্ডিং সিস্টেমটা আমার যতদূর জানা আছে সেটা হচ্ছে ২ ধরনের ফান্ডিং সিস্টেম। একটা হচ্ছে যে ডিপার্টমেন্ট থেকে আপনার জন্য বরাদ্দকৃত অর্থ। ডিপার্টমেন্ট আপনাকে ফান্ডিং দিবে পড়াশোনা করার জন্য। সেটা হতে পারে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ অথবা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ অথবা গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ। আরেকটা যেটা ফান্ডিং থাকে সেটা হচ্ছে প্রফেসরের কাছ থেকে আসা ফান্ডিং। অর্থাৎ প্রফেসর কোনো একটা গ্র্যান্ট অথবা কোনো একটা প্রজেক্টে কাজ করছে সেখান থেকে আপনাকে আম সে পে করতে পারে বা স্টাইপেন্ড দিতে পারে। তো তো এই ২ টা পদ্ধতি তো বাট বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে টেক্সটাইল সায়েন্স এ ফান্ডিংটা আসে ডিপার্টমেন্ট থেকে, নট প্রফেসর। বাট যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেন, পলিমার সায়েন্স অথবা ফাইবার ম্যানুফ্যাকচারিং, বায়ো ফাইবার প্রোডাকশন তারা হয়তো প্রফেসরের কাছ থেকে রিসার্চ ফান্ডিংটা পেতে পারেন। আ এবং আমি বলব যে এটা অনেকটাই সত্য যে এখানে মাস্টার্স প্রোগ্রামে আসা স্টুডেন্টের থেকে পিএইচডি স্টুডেন্টরা প্রায়োরিটি বেশি পায় যদি তারা টেক্সটাইল সায়েন্সে বা টেক্সটাইল সায়েন্স রিলেটেড প্রোগ্রামে তারা এখানে আসতে চায়। এটা সত্য কথা। কারণ ফ্যাশন মার্চেন্ডাইজিং এ অনেকে মাস্টার্সে আসে তারা ফান্ডিং পায় কিন্তু টেক্সটাইল সায়েন্সে দেখা যায় প্রফেসররা এমন একজন চায় যে খুবই কমিটেড এবং সে যদি পিএইচডি স্টুডেন্ট হয় সেক্ষেত্রে সে প্রায়োরিটি পেতে পারে। এপ্লাই করার পরে যেটা হয় ফান্ডিং এর জন্য আমরা অ্যাডমিশন হলো। সো এখন আমার অ্যাসিস্ট্যান্টশিপ অথবা ফান্ডিংটা দরকার। সেক্ষেত্রে আমি বলব যে অবশ্যই যেখানে আপনি এপ্লাই করেছেন বা অ্যাডমিশন পেয়েছেন সেখানে প্রফেসরদের সাথে আপনি কমিউনিকেট করতে পারেন। অর্থাৎ প্রফেসরকে আপনি বলতে পারেন যে আমার অ্যাডমিশন হয়েছে, আমি এই বিষয়ের উপর কাজ করতে চাই। তোমার কাছে কি কোন ধরনের ফান্ডিং অপরচুনিটি আছে কিনা? সো তাকে নক করা। অথবা এটাও আপনি করতে পারেন ডিপার্টমেন্ট হেড যিনি ডিপার্টমেন্ট চেয়ার থাকেন তাকেও আপনি আপনার ইচ্ছার কথা বলতে পারেন। বাট এদিকে খেয়াল রাখতে হবে যে আপনার ইমেইলটা যেন অনেক বেশি বড় না হয়। যতটা কনসাইজ করা যায়, যতটা
সংক্ষেপে আপনার ইচ্ছার কথাটা প্রকাশ করা যায়। অর্থাৎ কমিউনিকেশনটা করাটা বেশ গুরুত্বপূর্ণ। আরো একটু উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে আপনি এখানে তাহলে আপনি যে মেজর চেঞ্জ করলেন, আপনি তাহলে এখানে প্রসপেক্ট কি আপনার? আমি আমার ক্ষেত্রে বলতে পারি যে টেক্সটাইল সায়েন্স এবং ফ্যাশন মার্চেন্ডাইজিং, সায়েন্স থেকে ফ্যাশন মার্চেন্ডাইজিং এ যখন আপনি আপনার মেজরকে চেঞ্জ করবেন বা ফ্যাশন রিলেটেড কোনো প্রোগ্রামে আপনি আসবেন, ইউএসএ মূলত এখানে জব মার্কেটটা আসলে ফ্যাশন রিলেটেড, যেটা সত্য কথা। ফ্যাশন রিলেটেড বলতে এটা বোঝায় যে এখানে বিজনেসটাই বেশি এরা প্রাধান্য দিয়ে থাকে। সেক্ষেত্রে আপনার জবের স্কোপ অনেক বেশি। আপনি ফ্যাশন মার্চেন্ডাইজিং জব করতে পারেন, ফ্যাশন কমিউনিকেশনে জব করতে পারেন, ফ্যাশন ডিজাইনার হিসেবে আপনি কাজ করতে পারেন, অথবা স্টোর ম্যানেজার হিসেবে কাজ করতে পারেন। সো এখানে স্কোপ অনেক বেশি। সো সেই কারণে আপনি চিন্তা করতে পারেন যে না, আমি আমার মেজর চেঞ্জ করতে চাই, এই স্কোপ আমার এখানে আছে। একাডেমিয়াতে যেতে পারেন, প্রফেসর হিসেবে আপনি জয়েন করতে পারেন, সেখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করতে পারেন। সো এই ধরনের সুযোগ আপনার আপনার এখানে আছে যদি আপনি আপনার মেজরকে চেঞ্জ করতে চান। এবং সো চ্যালেঞ্জ যেটা আমি বলবো এই ক্ষেত্রে, যে আমি মেজর চেঞ্জ করতে চাই, তাহলে চ্যালেঞ্জটা কোথায় বা কি ধরনের সমস্যা আমি পড়তে পারি? অবশ্যই আপনার যে ব্যাকগ্রাউন্ড, সেটা থেকে যখন আপনি একটু অন্য অন্য ক্ষেত্রে যেতে চাইবেন, খুব স্বাভাবিকভাবে আপনার কিছু ডিফিকাল্টিস ফেস করতে হবে। প্রথম যে ডিফিকাল্টি সেটা হচ্ছে কম্পিটিশন। অর্থাৎ আপনার যে কম্পিটিটর থাকবে বা অন্য যে অ্যাপ্লিক্যান্ট থাকবে, তাদের প্রোফাইল যদি আপনার থেকে বেশি স্ট্রং হয়, বিকজ তার ব্যাকগ্রাউন্ড একটা নির্দিষ্ট বিষয়ে, কিন্তু আপনি সেটা থেকে বের হয়ে আসতে যাচ্ছেন, সেটা একটা প্রবলেম হতে পারে। বাট আপনি যদি আপনার এসওপি বা আপনার ইচ্ছার কথাগুলো সঠিকভাবে প্রেজেন্ট করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি সফল হতে পারেন। এছাড়া আপনি যেটা করতে পারেন, ইউএসএ তে এসেও অনেকে মেজর চেঞ্জ করে। অর্থাৎ ইউএসএ তে একটা বিষয়ের উপর পড়তে আসার পরে সে হয়তো বা কোনো প্রফেসরের সাথে যোগাযোগ করে সে ফান্ডিং জোগাড় করতে পারে বা ম্যানেজ করতে পারে। সেক্ষেত্রে আপনি সহায়তা পেতে পারেন বা আপনার মেজরকে চেঞ্জ করতে পারেন। সো মেজরের বিষয়ে আমি এই কথাগুলোই বলবো। সো এখানে সবকিছুই চ্যালেঞ্জিং। সেক্ষেত্রে আপনার কিভাবে আপনাকে প্রেজেন্ট করছেন বা আপনার আইডিয়াস গুলো কিভাবে আপনি সবার সাথে শেয়ার করছেন, সেটা গুরুত্বপূর্ণ। আমার মনে হয় এটাই মেজরের বিষয়ে। যদি আপনাদের আরো কোনো কোশ্চেন থাকে, সেক্ষেত্রে আমি অবশ্যই অ্যান্সার করব। এবং আমার অভিজ্ঞতা বলে যে স্পেশালাইজেশন নিয়ে অনেকের অনেক সমস্যা। কারণ যেটা আমি বললাম যে বাংলাদেশ এবং ইউএস এর যে রিকোয়ারমেন্টস বা মেজর যেটা বা স্পেশালাইজেশন, সেটা অনেক ডিফারেন্ট। সো যদি কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আমরা সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। থ্যাংক ইউ রাশেদ। মানে আপনার আলোচনা থেকে যেটা বোঝা গেল আর কি, যে ইট ইজ পসিবল হচ্ছে যে কোনো মেজরেই হচ্ছে বা যে কোনো সাবজেক্টই মুভ করা। প্রয়োজন হচ্ছে যে এসওপিটাকে, স্টেটমেন্ট অফ পারপাস, যেটা সেটাকে টুইক করা, যেটা হচ্ছে নিজের এক্সপিরিয়েন্সটাকে হচ্ছে মেইনলি প্রফেসরের কাছে হচ্ছে বোঝানো যায় যে ইউ আর ভেরি মাচ ইন্টারেস্টেড, অথবা হচ্ছে রাইট পারসন ফর দ্যাট মেজর। এটাই আসলে হচ্ছে কি বলে হচ্ছে যে মেজর সেলিং পয়েন্ট, ইউনিক সেলিং পয়েন্ট। থ্যাংক ইউ রাশেদ। প্রবাবলি ইফ দেয়ার ইজ মোর কোশ্চেনস ফ্রম দ্য মানে পার্টিসিপেন্ট, তখন আমরা আবার আসবো। আমি এখন হচ্ছে মাইক্রোফোনটা দিয়ে দিচ্ছি হচ্ছে মোহাম্মদ আরিফ ইকবালের কাছে। আরিফ ইকবাল পিএইচডি ক্যান্ডিডেট হচ্ছে কি বলে আরিফ ইকবাল নিজে বললে ভালো হবে, তাই না? হচ্ছে ইউনিভার্সিটি অফ গ্রিনসবোরোতে, এট গ্রিনসবোরো, এবং সে বুটেক্স এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ টিএম থেকে। আরিফ। আশা করি সবাই শুনতে পাচ্ছেন আমাকে। হ্যাঁ, আমি ভিডিওটা স্পটলাইট করে দিলাম। রাইট। ওকে, ধন্যবাদ। আমি মোহাম্মদ আরিফ ইকবাল, পিএইচডি স্টুডেন্ট, ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনা এট গ্রিনসবোরো। সাকসেসফুলি 1 ইয়ার শেষ করলাম গতকালকে বলতে পারেন। 2টা সেমিস্টার শেষ হয়ে গেল এই আমেরিকায়। খুব, আমার মনে হয় খুব দ্রুত সময় গেছে। প্রথম 8 মাস মনে হয় একটু দ্রুত গেছে, কিন্তু লাস্ট 1 মাস আসলে খুবই
স্লো গেছে আর কি, বিকজ কানেকশন নাই, আসলে কোথাও যাওয়া, বাইরে যাওয়াটাও নাই, বাসায় বসে শুধু পড়ালেখা আর এসব কাজকর্ম। আমি ধন্যবাদ জানাই রাশেদ ভাইকে এবং ফয়সালকে, দুইজনের প্রেজেন্টেশন চমৎকার। ওনারা মানে প্রায় সবগুলো জিনিস এমন ভাবে বর্ণনা করেছেন যে আমার মনে হয় আর বাইরের কিছু বলার নাই। আমার একটা জিনিস মনে হয় অ্যাড করতে পারি ওনাদের সাথে, তারপরে আমি আমার পার্সপেক্টিভে আসতে চাই। সেটা হচ্ছে যে কখনো কখনো এরকম হয় যে আপনি অ্যাডমিশন পেয়েছেন, অ্যাডমিশন পাওয়ার পরে আপনি যখন প্রফেসরকে নক করেছেন, প্রফেসর বলতে পারে যে আমি আসলে তোমার সাথে একটু স্কাইপিতে অথবা জুমে তোমার সাথে একটু কথা বলতে চাই। মানে এটাকে আমরা অনেক সময় কি বলে এটাকে একটু ফিজিক্যালি তোমাকে দেখতে চাই আসলে, বা তুমি আসলে কাকে দেওয়া যায়। অনেক সময় দেখা যায় যে এসওপিতে যা লেখা থাকে আসলে ভেতরের জিনিসপত্র আসলে সেরকম না। তো এইটার কারণে অনেক সময় প্রফেসররা প্রেফার করেন যে একটা স্কাইপ ইন্টারভিউ হতে পারে। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি বেশ কয়েকটা স্কাইপ ইন্টারভিউ দিয়েছি। আমি স্কাইপ ইন্টারভিউ এর আগে আমি দুইজন মানুষের সবচেয়ে বেশি সহযোগিতা পেয়েছি। একজন হচ্ছেন আব্বাস স্যার আর একজন মুর্শেদ স্যার। আরো দুইজনের কাছ থেকে সহায়তা পেয়েছি, বিশেষ করে রাশিদ আঞ্জুম আমাদের আরেকজন কলিগ। তো স্কাইপ ইন্টারভিউতে নর্মালি কি হয়, খুবই খুবই কমন ডিসকাশন হয় ফর দ্য ইউএস এর প্রফেসররা যে ধরনের কাজ করে থাকেন। নর্মালি যদি ফান্ডিং এর ডিসিশন শুধুমাত্র প্রফেসর নিয়ে থাকেন, তাহলে ইন্টারভিউ আসলে 1-to-1 হওয়ার কথা, মানে প্রফেসর এবং আপনি। আর যদি এরকম হয় যে ফান্ডিং এর ডিসিশন ডিপার্টমেন্ট নেয়, তখন আসলে আপনার ইন্টারভিউ বোর্ডে আসলে আরো 2-3 জন থাকতে পারে, যেমন একজন বা দুইজন প্রফেসর থাকতে পারে, ডিপার্টমেন্টের চেয়ারম্যান থাকতে পারে এবং ডিরেক্টর অফ গ্রাজুয়েট স্টাডিজ থাকতে পারে। এই 3 জন নর্মালি কমন আর কি। সো আমার ক্ষেত্রে এটা হয়েছিল যে 2জন প্রফেসর ছিলেন, ডিরেক্টর অফ গ্রাজুয়েট স্টাডিজ ছিলেন। আমাকে খুবই কমন কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে তুমি কেন পিএইচডি করতে চাও, এই সাবজেক্টে পিএইচডি করতে চাও। প্রথমে জিজ্ঞেস করেনি আসলে পিএইচডি কেন করতে চাও, কি তোমার মোটিভেশন, পিএইচডি মোটিভেশন কি তোমার। এরপরে জিজ্ঞেস করেছে তোমার রিসার্চ ইন্টারেস্ট কি, কি ধরনের কাজ করতে চাও তুমি। একদম ভাষা ভেতরের কিছু জিজ্ঞেস করে নাই। এরপরে জিজ্ঞেস করেছে আসলে পিএইচডি শেষ করার পরে তোমার স্পেসিফিক ফিউচার গোল কি। এটা খুবই ইম্পর্টেন্ট ছিল। এরপরে বলেছে যে এইখানে আসলে তোমাকে হয়তো টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ অথবা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ করতে হতে পারে, তোমাকে 20 আওয়ার্স এর মতো কাজ করতে হতে পারে। তো তুমি এটার সাথে মানে অ্যাডজাস্ট করতে পারবা কিনা। এরপরে জিজ্ঞেস করা হয়েছে তুমি এখন যে টিচিং করো, তুমি ওখানে কি কি কোর্স পড়াও। এরপরে খুব কমন একটা কোয়েশ্চেন ছিল যে তোমাকে যে এই ডিপার্টমেন্ট তোমাকে একজন পিএইচডি স্টুডেন্ট হিসেবে নিবে, তোমাকে ফান্ডিং দিবে, তো মানে তুমি কেন ডিজার্ভ করো, অন্য কাউকে কেন না, তুমি কেন। সো ইটস আ ভেরি কমন কোয়েশ্চেন। তো এগুলো আনসার করার জন্য এই কোয়েশ্চেন গুলো নিয়ে, এই জেনারেল কোয়েশ্চেন গুলো নিয়ে একটু প্রিপারেশন নেওয়া উচিত। 1-2 ঘন্টার প্রিপারেশন না, আপনি অ্যাটলিস্ট 1 উইক সময় পাবেন, অ্যাটলিস্ট 1 উইক সময় পাবেন। প্রফেসর আপনাকে 1 উইক আগে জানিয়ে দিবে, হয় স্কাইপে লিংক দিয়ে দিবে অথবা জুমের লিংক দিয়ে দিবে। এই 1 সপ্তাহ আসলে আপনার একটু প্রিপারেশন নেওয়া উচিত। বিশেষ করে আপনি যদি বলেন যে ভবিষ্যতে আপনার টিচিং করার ইচ্ছা আছে অথবা ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান, যাই বলেন না কেন, এর পেছনে কেন করতে চান, আপনার পেছনের ব্যাকগ্রাউন্ড কিভাবে ম্যাচ করে, এগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমাকে প্রথমে শেষে জিজ্ঞেস করেছিল তুমি কিভাবে ভ্যালু অ্যাড করবে এই ডিপার্টমেন্টের অথবা এই পিএইচডি প্রোগ্রামে, আসলে তুমি কিভাবে ভ্যালু অ্যাড করবা, কিংবা এই যে এখানে যে তুমি টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে আসবা, তুমি আসলে কিভাবে ভ্যালু অ্যাড করতে পারবা, তোমার টিচিং ফিলোসফি কি। তো আমি যেটা খুব একটা ইন্টারেস্টিং কাজ করেছিলাম সেটা হচ্ছে যে এই ডিপার্টমেন্টের আন্ডার গ্রেডে কি কি কোর্স পড়ানো হয় লেভেল 3 এবং লেভেল 4 এ, আমি সেই কোর্সগুলো সম্পর্কে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করেছিলাম। এই বুদ্ধিটা আমাকে দিয়েছিল সাইদুজ্জামান স্যার, যে তুমি কি কি কোর্স পড়াতে পারবা সেই কোর্সগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখো। এগুলো যদি বলতে পারো যে আমি আসলে আপনাদের আন্ডারগ্রেডের এই কোর্সগুলো আমি আসলে নিজেও করিয়েছি এবং আমি নিজে পড়াই এখন, এটা আমার মনে হয় আমার জন্য খুবই একটা ভালো জিনিস হবে। তো এই কাজগুলো আমার মনে হয় করা যেতে পারে। আর স্কাইপ ইন্টারভিউতে ইংরেজির দক্ষতা একটু দেখা হবে। মানে আইএলটিএস এর স্কোর আর রিয়েল কমিউনিকেশন আসলে ডিফারেন্ট। আমরা বুঝতে পারি এখন, মানে প্রফেসররা আসলে খুব ভালো মতো বুঝতে পারেন যে আসলে একে দিয়ে কাজ হবে কি হবে না। সো ফান্ডিং অপরচুনিটির জন্য নর্মালি যেটা হয় যে ধরেন 4 জনকে ফান্ডিং দিবে ডিপার্টমেন্টে, 8-9 জনকে অ্যাডমিশন দেয়, কারণ অনেকে অ্যাডমিশন ডিফার করে, অনেকে আসে না, অনেকে
2-3টা অফার পাওয়ার কারণে রিজেক্ট করে। সো আমার কাছে মনে হয় যে স্কাইপ ইন্টারভিউটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে যদি এটা 1-to-1 হোক অথবা মানে ডিপার্টমেন্টের ইন্টারভিউ হোক। এর বাইরে আব্বাসউদ্দিন স্যার আসলে আমাকে নির্দেশনা দিয়েছিলেন যে মানে ফার্স্ট ইয়ার পিএইচডি লাইফ কিরকম, বা এখানে আসার পরে আসলে কি কি কাজ করতে হয়, কোনো চ্যালেঞ্জ আছে কিনা, বা মানে এই লাইফটা আসলে এনজয় করার মতো কিনা, কোনো প্রেশার থাকে কিনা, এগুলো নিয়ে আলোচনা করার জন্য। সবার প্রথমে আমি যেটা বলি সেটা হচ্ছে যে ইটস এ টোটালি ডিফারেন্ট কান্ট্রি, ডিফারেন্ট কালচার। সবার প্রথমে যেটা হবে সেটা হচ্ছে একটা কালচারাল শক হবে। আমরা নর্মালি অনেক বেশি মানুষ এক জায়গায় গিজ গিজ করতে দেখতে পছন্দ করি, ফার্মগেট আমাদের প্রিয় জায়গা, কিন্তু এইখানে আসলে ব্যাপারটা এরকম না। আমরা দেশে বাম দিক দিয়ে হেঁটে অভ্যস্ত, বাম দিকে গাড়ি চালায় অভ্যস্ত, এইখানে এসে দেখবো সবকিছু ঠিক উল্টা। এখানে এসে ডান দিক দিয়ে হাঁটতে হবে, ডানে রাস্তার গাড়ি ডানে চলে। সো একটা কালচারাল শক হবে। আরেকটা কালচারাল শক হবে যে আমাদের দেশে এত বেশি মানুষের সাথে আমাদের ডেইলি ইন্টারাকশন হয় যে আসলে মানুষের দিকে মানুষের দিকে তাকিয়ে তার পাশ দিয়ে চলে যায়, কোনো ব্যাপার না, কিন্তু এখানে একবার মানে চোখে চোখ পড়লে তার সাথে আসলে ইন্টারাকশন করতে হয়। এটা বুঝে উঠতে সময় লাগবে আপনার। এই ছোটখাটো কিছু কালচারাল শক হবে, বাট এটা কাটায় ওঠার জন্য আমার মনে হয় 2-3 সপ্তাহ যথেষ্ট। এই দেশে ভিসা পাওয়ার পরে এই দেশে এসে মানে ক্লাস শুরু করা বা কিছু ডকুমেন্টেশনের কাজ থাকে, বিশেষ করে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম সেন্টারকে জানানো যে আপনি এই দেশে এসেছেন, আপনি ক্লাস শুরু করতে যাচ্ছেন, ক্লাসের জন্য রেজিস্ট্রেশন গুলো করা। এরপরে অল্প কিছু ডকুমেন্টেশন থাকে, লাইক এসএসএন নিতে হয় আপনাকে, সোশ্যাল সিকিউরিটি নাম্বার নিতে হয় একটা সোশ্যাল সিকিউরিটি অফিস থেকে। এটার জন্য আপনাকে আপনার ডিপার্টমেন্ট এবং ইন্টারন্যাশনাল প্রোগ্রাম অফিস আপনাকে হেল্প করবে। এই এসএসএন কেন দরকার? কারণ আপনি আসলে মানে স্টুডেন্ট, পাশাপাশি আপনি ডিপার্টমেন্টের জন্য প্রায় সপ্তাহে 20 ঘন্টা কাজ করবেন, এবং এটার বিনিময়ে আপনাকে আসলে ফান্ডিংটা দেয়া হবে। তো যেহেতু আপনি ইনকাম করতেছেন, এর মানে হচ্ছে আপনার একটা সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকবে, এবং এটার এগেইনস্টে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন। যদিও শুরুতেই ব্যাংক অ্যাকাউন্ট খুলতে এসএসএন লাগবে না, বাট তারপরও পরে এক সময় লাগবে। তো ব্যাংক অ্যাকাউন্ট হবে আপনার, এই দেশে আসার পরে ব্যাংকের ডেবিট কার্ড হবে আপনার, ক্রেডিট কার্ড হবে আপনার। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাকে 2-1 জন প্রশ্ন করে যে স্যার এই যে ফান্ডিং যে দেয়, টাকাটা কেমনে দেয়? সো ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। ফান্ডিং দেয় আসলে 2 ভাবে, আমি এখন পর্যন্ত যা দেখেছি সেটা হচ্ছে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যায় 2 ভাবে যায়। একটা হচ্ছে বাই উইকলি যায়, যেরকম এনসি স্টেটে বাই উইকলি যায়, 2 সপ্তাহ পর পর অ্যাকাউন্টে টাকা চলে যায়। আমি যেখানে আছি সেখানে মান্থলি যায় আসলে, মানে প্রত্যেক মাসের ঠিক 30 তারিখে ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যায়। স্কলারশিপ গুলো কিভাবে হিসাব করে এটা নিয়ে অনেক সময় কোয়েশ্চেন আসে। যেরকম আমার ফান্ডিং এর যে টোটাল অ্যামাউন্ট সেটাকে আসলে টোটালি 9 দিয়ে ভাগ করে 9 মাসে টানা প্রত্যেক মাসে 30 তারিখে 9টা ইনস্টলমেন্টে আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যায়। বাকি 3 মাস সামার, এটার জন্য আলাদা করে কোনো ফান্ডিং নাই, কারণ এই সময় কোনো ক্লাসও নাই, কোনো কাজও নাই, কোনো গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপও নাই। সেই জন্য সামারের জন্য আলাদা করে কোনো ফান্ডিং নাই। তো আপনাকে সামারে চলতে হলে বাকি মাসগুলোর টাকা থেকে কিছু না কিছু বাঁচিয়ে সামার চালাইতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় নিয়ে লাইফস্টাইল নিয়ে কথা হয়েছে যে আমেরিকার লাইফ কিরকম আসলে। মানে বাংলাদেশের থেকে ডেফিনেটলি ডিফারেন্ট, কারণ আপনি বাংলাদেশে এখনো চিন্তা করেন না যে নিজেই রান্না করে খাবেন। এখানে এসে আপনাকে নিজেই রান্না করে খেতে হবে, যদি না আপনি আপনার ওয়াইফকে সাথে নিয়ে আসেন, অথবা মানে মেয়েরা যদি হাজবেন্ডকে সাথে নিয়ে আসে, হাজবেন্ডের রান্না করে খাওয়াবে কিনা আমি শিওর না, বাট তাহলে তো আরো সমস্যা আর কি। তো এখানে পড়াশোনার প্রেশার থাকবে। পড়াশোনার প্রেশার বলতে আমি বোঝাচ্ছি যে আপনি যদি 3টা কোর্স নেন, মানে শুরুর দিকে ফার্স্ট ইয়ারে, ফার্স্ট সেমিস্টারে বা সেকেন্ড সেমিস্টারে 3টা বা 4টা কোর্স নিতে পারেন আপনি। 3টা কোর্স নিলে আপনার প্রত্যেক সপ্তাহে 3টা ক্লাস থাকবে। সেই ক্লাসগুলো নরমালি দুপুরের পরে হবে, বিকজ গ্র্যাজুয়েট স্টাডিজ এর ক্লাসগুলো একটু লঙ্গার ক্লাস হয় এবং দুপুরের পরে ক্লাসগুলো হয়। সো পড়াশোনার প্রেশার বেশ থাকবে, এবং প্রফেসররা নিয়মিত বড় বড় অ্যাসাইনমেন্ট দিবে, এবং মাঝে মাঝে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পরে দেখবেন প্রফেসর ফেরত দিয়ে বলছে কিছুই হয় না, আবার করো। এগুলো খুবই কমন কেস। অথবা বলবে যে খুব ভালো হয়েছে, এবং তাহলে এই কাজটাও তুমি আবার করো, এবং খুব ভালো হয়েছে জন্য তুমি পরের কাজটা একটু আর্লি দাও।
সো তোমার ক্যাপাসিটি খুব ভালো জন্য তুমি 2টা কাজ করবা। সো এরকম অনেক প্রেশার থাকবে, অনেক সময় রাতে ঘুমানোর সময় পাওয়া যাবে না, এটা ভয়ের কিছু নাই। অনেক সময় টানা 2-3 দিন ঘুমাইতে পারবেন, মানে এইটাও কোনো প্রবলেম না। আর কপি করতে কেমন ভালো লাগে, কেমন লাগে একটু একটু বললেন আচ্ছা, কপি করতে? এইখানে আসলে কপি করার কোনো সুযোগ নাই ভাই। আমেরিকায় কপি করার কোনো সুযোগ নাই। এইখানে সিস্টেমে একটা টার্নিটিন নামে একটা সফটওয়্যার আছে, গ্লোবালি সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার বলতে পারো। এই টার্নিটিন তুমি কোত্থেকে কি কপি করছো এগুলো আসলে সবই বলে দেয়, এবং প্রত্যেক ডিপার্টমেন্টের এক একটা কোর্সের প্রফেসর বলে দেয় যে তোমার সিমিলারিটি পার্সেন্টেজ এই পার্সেন্টেজে বেশি হওয়া যাবে না। তুমি যদি দেখো, তুমি নিজেই সাবমিট করে দেখতে পারবা যে তুমি তোমার কাজের টার্নিটিনের সিমিলারিটি পার্সেন্টেজ কত। তো ধরো প্রফেসর ঠিক করে 30%, তুমি যদি দেখো 31%, সো নো প্রবলেম, তুমি আবার কাজ করো, ওইটারে 30%-এর নিচে নামাও, কাজ করো, আবার জমা দাও, নো প্রবলেম। বাট 30%-এর উপরে যাও, তুমি যদি টের না পাও, প্রফেসর তোমাকে 0 দিবে, কোনো সন্দেহ নাই ব্যাপারে। এবং কোনো প্রফেসর আরো অনেক বেশি টাইট, কোনো প্রফেসর বলে 25% নিচে। সো কপি করার কোনো সুযোগ নাই কোনোভাবেই। কারো কোনো লেখা টানা 2-3টা শব্দের বেশি আপনি কপি করতে পারবেন না। আচ্ছা স্যার, আমি কি যথেষ্ট বলেছি? আর কিছু বলবো কপি করা নিয়ে? বলতে চাচ্ছি যে এটা একটু মাথায় দেওয়া আর কি, আমরা আসলে এনাফ করতে পারি না আর কি, যে কপি যে করা যে কি পরিমাণ অপরাধ এই জিনিসটা বাইরে না গেলে বোঝা যায় না, এই জন্য আর কি। এখন মজার বিষয় হচ্ছে কপি করলে হবেটা কি? কপি করলে কিছুই হবে না। আপনাকে বলবে যে আমার মনে হয় তোমার প্লেনের টিকিট কাটার সময় হয়ে গেছে, তুমি দেশে চলে যেতে পারো। সিম্পলি, আমার মনে হয় এর চেয়ে বেশি কোনো কথা বলার সুযোগ আছে আর অন্য কারো? সো আপনার স্কলারশিপ যাবে, আপনার মান-ইজ্জত যাবে, আর কঠিন হবে আর কি। আর এই টেক্সটাইলের এই ফিল্ডটা আসলে খুব বিশাল বড় কিছু না। এই এরিয়ার সকল প্রফেসর, সকল ইউনিভার্সিটির সকল প্রফেসরকে সবাই চিনে, ইভেন এই স্টুডেন্টরাও ম্যাক্সিমামই সবাইকে চেনে। তো এই কমিউনিটিটা যেহেতু খুব বেশি বড় না, তার মানে হচ্ছে যে আপনি বিপদে পড়ে যাবেন কপি টপি করতে গেলে। যাই হোক, আরেকটা বিষয়, লাইফস্টাইলের আরেকটা বিষয় হচ্ছে যে এখানকার মানে আমেরিকার বড় মেট্রোপলিটন সিটিগুলো ছাড়া অন্য জায়গাগুলোতে, যে জায়গাগুলোতে আসলে ইউনিভার্সিটি গুলো সিচুয়েট করে, সেই জায়গাগুলোতে পাবলিক পরিবহন আসলে এতটা জনপ্রিয় না। ইউরোপে যেরকম পাবলিক পরিবহন খুব জনপ্রিয়, মেট্রো, বাস টাস খুবই জনপ্রিয়, ইউএসএ তে আসলে এত বেশি জনপ্রিয় না। এখানে সবাই আসলে পার্সোনাল ভেহিকেল বা পার্সোনাল কনভেন্স অনেক বেশি প্রেফার করে, বিকজ আসলে এখান থেকে অনেক কিছুই অনেক বেশি দূরে। সবচেয়ে কাছের ওয়ালমার্ট এখানে প্রায় 2-2.5 মাইল বা 3 মাইল। ইউনিভার্সিটি আমার বাসা থেকে প্রায় 2.5 মাইল বা 1.5 মাইলের মতো। তো আসলে মানুষ কমিউট করে কিভাবে? যতদিন না পর্যন্ত আপনি গাড়ি কিনতে পারছেন, ততদিন পর্যন্ত পাবলিক ট্রান্সপোর্ট। মোস্ট অফ দ্য কেসে আপনি যদি স্টেট ইউনিভার্সিটির স্টুডেন্ট হন, মানে গভর্নমেন্ট ইউনিভার্সিটির স্টুডেন্ট হন, ওই শহরের বাস টাস আপনার জন্য ফ্রি থাকবে। সো আমার জন্য এই শহরের যে কোনো বাস ফ্রি। তো এটার জন্য আসলে খুব বেশি ঝামেলা করতে হবে না। আর আসার পরই মনে হবে সবার হাতে আইফোন আছে, কি ব্যাপার, কি দেশে আসলাম, সবার হাতে আইফোন, আমারটা তো চাই না কি একটা ফোন। সবার গাড়ি আছে, ইভেন আমার 1 বছর আগে যে এসছে তারও গাড়ি আছে। তো এসেই মনে হবে একটা গাড়ি আসলে খুব দরকার। এটা আসলে স্ট্যাটাসের জন্য না, অত্যন্ত প্রয়োজনে দরকার। ধরেন আপনার কাঁচামরিচ শেষ হয়ে গেছে, এখন কি করবেন? তো হেঁটে তো আর কাঁচামরিচ কিনতে যাওয়া সম্ভব না। 3 মাইল হাঁটা তো আর আসলে, আমরা আবার তো কিলোমিটারে হিসাব করি, এখানে আবার মাইলে হিসাব করে সবকিছু। সো কালচারাল শক আছে, এটা আসলে খুবই কমন একটা ব্যাপার। মানে আমি একটু হাস্যরসাত্মক ভাবে বলছি যে কাঁচামরিচ শেষ হয়ে গেলে আপনার আসলে কোনো উপায় নাই যদি আপনার গাড়ি না থাকে, এবং আপনি রান্না করতে যাবেন হয়তো রাত 9টা-10টার দিকে, অ্যাসাইনমেন্ট মোটামুটি শেষ করে ঘুমাতে যাওয়ার আগে রান্না বান্না করে খেয়ে ঘুমাবেন, দেখলেন যে আপনার পেঁয়াজ শেষ। নো ওয়ে, মানে আপনি চাইলেও পারবেন না কোথাও যেতে, বা নিচের দোকান থেকে বলবেন যে একটু দিয়ে যা, কোনো সুযোগ নেই। সো গাড়ি এখানে হচ্ছে মোটামুটি বাংলাদেশে গ্রামের দিকে সাইকেল যেরকম, এখানে মোটামুটি সাইকেলের মতো। আর গ্রামে সাইকেল কিন্তু মোটামুটি একজন মানুষের ইনকামের যত পার্সেন্টেজ খরচ করতে হয়, এখানে গাড়িও মোটামুটি এরকম। আপনি মোটামুটি মানে যদি কোনো মতে চালানোর ব্যবস্থা করেন আর কি, বাজার টাজারে যাইতে হবে, ইউনিভার্সিটি যাইতে হবে, $1000-1200 মধ্যে গাড়ি পেয়ে যাবেন, যেটা বাংলাদেশের মোটরসাইকেলের চেয়ে কম দাম। তো আবার পুরো পিএইচডি লাইফ যদি ভালো মতো চলতে চান, তাইলে মোটামুটি একটা গাড়ি হয়ে যাবে। সবারই গাড়ি হয়ে যায়। আমাদের এইখানে লেক্সাস ওয়ালাও আছে অনেকে।
লেক্সাসে চড়ে কাঁচামরিচ কিনতে যাওয়া নাকি? হ্যাঁ হ্যাঁ, লেক্সাস স্টোরে কাঁচামরিচ কেনা। আমাদের প্যানেলিস্টদের মধ্যে লেক্সাস আছে অনেকের, অনেকে জানি না, আমি একজনের জানি আর কি। ওকে, আচ্ছা। সো আচ্ছা, আচ্ছা, আমি আরেকটা জিনিস যোগ করতে চাই, সেটা হচ্ছে যে অনেকে পড়াশোনার প্রেশার নিয়ে কথা বলেন। সেটা হচ্ছে যে আপনি যখন F1 ভিসা নিয়ে আসেন এখানে গ্রাজুয়েট স্টাডিজে, আপনাকে মিনিমাম 9 ক্রেডিট আপনাকে নিতেই হবে, এবং এটার মধ্যে অবশ্যই 6 ক্রেডিট মানে 2টা কোর্স অবশ্যই ফেস টু ফেস হতে হবে। মানে এখানে পিএইচডি মাস্টার্স অনেক সময় 2-4টা কোর্স অনলাইনে করতে হয়, যেরকম গ্রাজুয়েট সেমিনারটা অনলাইনে করতে হয়। 9 ক্রেডিট আপনাকে নিতেই হবে F1 ভিসা স্ট্যাটাসকে আপনাকে ঠিক রাখার জন্য। সো আপনি যে একটু আরাম টারাম করে একটু পড়াশোনা করলেন কিছুদিন, প্রত্যেক সেমিস্টারে এক কোর্স নিয়ে পড়তে থাকলেন এবং আপনাকে ফান্ডিং দিতে থাকলো, এটা আসলে খুব একটা ফিজিবল না। এটা একটা ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে সুপারভাইজার সিলেকশন নিয়ে আমার একটু কথা বলার ইচ্ছা ছিল। সেটা হচ্ছে যে এরকম অনেক কেস আছে যে দেশ থেকে আসার আগে সুপারভাইজার সিলেকশন হয়ে থাকে যে অমুক প্রফেসর আন্ডারে আমি কাজ করতে যাচ্ছি। বাট অনেক কেস আছে যেখানে ডিপার্টমেন্ট ফান্ডিং দেয়, ডিপার্টমেন্টে আগে আসতে হয়, কোর্স ওয়ার্ক গুলো শেষ করতে হয়, ইন দ্য মিন টাইম আপনাকে সুপারভাইজার সিলেক্ট করতে হয়। সুপারভাইজার সিলেক্ট করার সময় আমরা 2 ধরনের সুপারভাইজারকে দেখি আর কি। মানে যদি আমরা মোটা দাগে বলি, একটা হচ্ছে যে ভালো সুপারভাইজার, একটা হচ্ছে খারাপ সুপারভাইজার। ভালো সুপারভাইজার বলতে আমরা কি বুঝি? ভালো সুপারভাইজার বলতে আমরা বাংলাদেশিরা বুঝি যে তার আচার ব্যবহার ভালো এবং সে বকা ঠকা কম দেয় এবং ঝাড়ি ঝাড়ি কম দেয়, কাজ কাম কম দেয়। আর খারাপ প্রফেসর বলতে বুঝি সে প্রচন্ড নিজে কাজ করে এবং রাত 12টা পর্যন্ত ল্যাবে থাকে এবং সে প্রচন্ড বকা দেয় এবং কাজটা শেষ না হইলে সে বকাঝকা করে। তো এটা হচ্ছে সাদা চোখে দেখা ভালো ভালো খারাপ। যদি ক্যারিয়ারের কথা চিন্তা করেন তাহলে আপনার চোখে যিনি খারাপ প্রফেসর আসলে তাকে সিলেক্ট করা উচিত, তাহলে আপনার কাজ কাম বেশি হবে, তাড়াতাড়ি হবে, পাবলিকেশন বেশি হবে। যত বেশি পাবলিকেশন হবে, যত ভালো ইম্প্যাক্টফুল কাজ করতে পারবেন তত ভালো। এই দিক থেকে দুই তিনটা দেশের প্রফেসরের একটু সুনাম বা বদনাম আছে, বিশেষ করে চাইনিজ এবং কোরিয়ান বংশোদ্ভূত যেসব প্রফেসর থাকে তাদের সম্পর্কে একটু বদনাম আছে। বাট ফরচুনেটলি অর আনফরচুনেটলি আমি যার আন্ডারে এখন গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ করছি এবং যার আন্ডারে 2-3টা প্রজেক্টে কাজ করছি, যদিও উনি আমার পিএইচডি সুপারভাইজার এখনো না, মানে আমি এখনো সিলেক্ট করিনি কে আসলে সুপারভাইজার হতে যাচ্ছেন, কিন্তু উনি যদিও চাইনিজ কিন্তু আমার কাছে মনে হয় যে উনি খুবই ভালো। এবং ফ্রম দ্য ডে ওয়ান আমি ওনার সাথে দেখা করতে গেছি, উনি আমাকে বলছে যে প্রথম 1 মাস তোমার কোনো কাজ কাম নয়, তুমি ঘোরাফেরা করো, আমেরিকায় কালচার দেখো, তোমার কোনো কাজ নেই। 1 মাস পরে গেলাম, বলছে যে তোমার আরো কোনো কাজ নাই, পরের 1 মাসও তুমি ঘুরতে থাকো। সো প্রথম 2 মাস আমি মোটামুটি ঘোরাফেরা করছি। এরপরে উনি আমাকে কিছু রিসার্চের কাজ দিয়েছেন, কিছু লিটারেচার রিভিউ করতে দিয়েছেন, এবং প্রথম সেমিস্টারে আমাকে কোনো টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ করতেই দেন নাই। মানে আমাকে বলছেন যে তুমি প্রথম সেমিস্টার শুধু ঘোরাফেরা করবা, আমার প্রজেক্টে হেল্প করবা, প্রজেক্টে ডেটা কালেকশনে হেল্প করবা, কখনো কখনো ডেটা অ্যানালাইসিসে কিছু কিছু জায়গায় হেল্প করবা। দ্বিতীয় সেমিস্টার থেকে উনি আমাকে অল্প কিছু রিসার্চে অ্যাক্টিভ করেছেন। কোন একটা কনফারেন্স পেপার উনি লিখতেছেন, সেটাতে কো অথর হিসেবে উনি আমাকে বলছেন যে তুমি এই পার্টগুলোর কাজ করে দাও। এরপরে উনি একটা কোর্স পড়ান, সেই কোর্সের বিশেষ করে আন্ডারগ্রেডের লেভেল 4 এর এবং মাস্টার্স এর একটা কোর্স পড়ান উনি। সেখানকার উনি প্রথমে বললেন যে তুমি কিছু আমাকে কন্টেন্ট ডেভেলপ করে দাও, মানে তুমি কিছু পরীক্ষার কোয়েশ্চেন বানায় দাও। এরপর উনি বললেন যে আচ্ছা কোয়েশ্চেন বানায়ছো, আমার খুব পছন্দ হয়েছে, তুমি এখন থেকে গ্রেডিং তুমি করবা। ফাইন, আমি গ্রেডিং করা শুরু করলাম। তো মাস্টার্স এর গ্রেডিং করা আসলে খুব একটা ইজি না, যদিও বাংলাদেশে হয়তো ইজি, কিন্তু আমেরিকার মতো জায়গায় মাস্টার্স এর স্টুডেন্ট যারা, তাদের গ্রেডিং করা অ্যাজ এ ফার্স্ট ইয়ার পিএইচডি স্টুডেন্ট ইজ নট অলওয়েজ ইজি। তো এখন পর্যন্ত এই সেমিস্টার জুড়ে এগুলো করলাম। সো সবকিছুরই প্রেশার থাকবে, বাট আই হোপ ইউ উইল এনজয় করার একটা বড় জায়গা হচ্ছে যে কমিউনিটিতে আসবেন বা যে শহরে আসবেন, সেই শহরে বাংলাদেশিদের সাথে যেরকম মিশবেন, আপনার ল্যাবমেট অন্য দেশি যারা আছে তাদের সাথেও মিশবেন। এই কালচারাল যে কালচার শেয়ারিং, এটা আপনাকে অনেক বেশি ভালো থাকতে সাহায্য করবে। বাংলাদেশিদের সাথে খুব ভালো সম্পর্ক রাখবেন, মানে এটা আপনাকে ডেফিনেটলি খুবই খুবই লাইভলি রাখবে এবং মানে সোশ্যালি অনেক বেশি হেল্পফুল হবে। এখানে অনেকে আছে যাদের সাথে আমি ক্রিকেট খেলি, বিশেষ করে গত ফলে প্রচুর ক্রিকেট খেলছি, স্প্রিং এর শুরুর দিকেও ক্রিকেট খেলছি,
এবং এই যে পটল্যাক পার্টি গুলো হয়, ওয়ান ডিশ পার্টি গুলো হয়, এখানে আসলে মানে সোশ্যাল কমিউনিকেশনটা ভালো হয় আর কি। ওকে, So, আমার মনে হয় মানে অনেক সময় কেটে ফেলছি। না না, ওকে, মানে সামারি যেটা সেটা হচ্ছে যে এখানে আসলে পড়াশোনা ছাড়া করার কোনো অপশন নাই এবং পারফরমেন্স ছাড়া আসলে দেয়ার ইজ নো আদার অপশন। এখানে চেহারা দেখেও কেউ মার্কস দেয় না, চেহারা দেখেও গ্রাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট বা ফান্ড টান্ড কোনো কিছু দেয় না আরকি। আর আমি একটা জিনিস এড করতে চাই, সেটা হচ্ছে স্পেশালি ইয়ার সাথে, আরিফের সাথে, যেটা হচ্ছে যে এখানকার কলিগরা হবে হচ্ছে যে আগামী 20 বছরে 30 বছরের ইনভেস্টমেন্ট। এদের সাথে বিভিন্ন কনফারেন্সে দেখা হবে সারা ওয়ার্ল্ডে। এরা এই যারা পিএইচডি করতেছে বা মাস্টার্স করতেছে তারা আসলে ভবিষ্যতের সিইও বা হচ্ছে বিভিন্ন হাই হাই র্যাঙ্কিং পজিশন ইউনিভার্সিটি প্রফেসর হবে, প্রজেক্ট হবে, এবং এদের সাথে বাঙালিদের সাথে তো মিশতে হবেই, কিন্তু এদের সাথে মেশাটাও খুব আসলে জরুরি। কারণ আমি যার সাথে ক্রিকেট খেলবো তার মানে ভবিষ্যতে ফান্ডিং বা প্রজেক্ট ওয়ার্ক বা অ্যাকশন এই জিনিসগুলো আসলে ও যে ইউনিভার্সিটিতে প্রফেসর হবে বা কর্পোরেশনে যে প্রফেসর হবে তার সাথে হচ্ছে যোগাযোগ হবে এবং একটা ফান্ডিংও চলে আসবে ভবিষ্যতে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি। একটা জিনিস আমি স্টুডেন্টদের জন্য বলতে চাই, আমাদের স্টুডেন্টরা অনেক বেশি কনফিউজড থাকে ফর লেটার অফ রিকমেন্ডেশন নিয়ে। কোন স্যারের কাছে যাব, কার্ডটা নিলে ভালো হবে, কার্ডটা নিলে ভালো হবে না, কোন স্যার দিবে, কোন স্যার দিবে না, কোন স্যারের ইমেল অ্যাড্রেস আছে, কোন স্যারের ইমেল অ্যাড্রেস নাই। ইমেল অ্যাড্রেস আছে আর কি, মানে অফিসিয়াল ইমেল অ্যাড্রেসের কথা বলছি আর কি, এবং কোন স্যার কতদিন পরে রিপ্লাই দেয়, কি ধরনের রিপ্লাই দেয়, কয়বার ঘুরায়, খুবই বেসিক কোয়েশ্চেন। আই নো এভরিথিং। আমি যদিও এখানকার পিএইচডি স্টুডেন্ট, বাট আমি যখন বুটেক্সের শিক্ষক ছিলাম আমি অনেককে চেষ্টা করেছি সাহায্য করার জন্য। আমি স্টুডেন্টদেরকে বলতেছি, তোমরা কাউকে যদি খুঁজে না পাও আব্বাসউদ্দিন স্যারের কাছে চলে যাবা, উনি কখনো ফেরাবেন না তোমাদেরকে। আমি আমার যতগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি প্রত্যেকটার একজন করে লেটার অফ রিকমেন্ডেশন দিয়েছেন আব্বাসউদ্দিন সাহেব স্যার। ইভেন আমি যেখানে যেখানে ফান্ডিং পাইছি সবগুলাতে ওনার রিকমেন্ডেশন ছিল। মানে নো ম্যাটার উনি প্রফেসর না অ্যাসোসিয়েট প্রফেসর নাকি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, উনি আসলে তোমাকে কতটা ভালো করে চেনে এবং কতটা ভালো লিখতে পারে এটা ম্যাটার করে। এটার একটা ঝামেলা হচ্ছে যে যাদেরকে আমি চিনি না তারাও এখন চলে আসবে। আমি আবার যাদেরকে চিনি না তাদের জন্য লিখতে পারি না। এটা হচ্ছে রেকমেন্ডেশন নিয়ম আছে, কিন্তু সবার জন্য লেখা উচিত না আর কি। আচ্ছা, আমরা সেশনটা মানে আরিফ যদি ফাইনাল কথা বলতে চাও বলে আমি হাসান শাহরিয়ারকে আসলে শিফট করবো আর কি। আমার আসলে তেমন কিছু বলার নাই। আমি বলতে চাই যে যারা মনে করতেছেন যে মানে সুযোগ সীমিত হয়ে আসতেছে, এটা হয়তো খুবই শর্ট টার্মের জন্য, হয়তো এই ফলে অথবা আগামী স্প্রিং এ হয়তো নাম্বার অফ স্টুডেন্টস ইউএসএ তে কমতে পারে, বাট লং রানে আসলে কমবে না। আপনি যদি চিন্তা করেন যে বিশেষ করে ফয়সালের সাথে সেদিন কথা হচ্ছিল যে নন ওভেন বা মেডিকেল টেক্সটাইল বা হেলথ কেয়ার টেক্সটাইলের গবেষণা এই প্যান্ডেমিকের পরে আসলে আরো অনেক বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই রিলেটেড ফান্ডিং বাড়বে, ইন্ডাস্ট্রি গুলো এখানে ফোকাস করবে, ইন্ডাস্ট্রি গুলো ইউনিভার্সিটি গুলো থেকে টাকা দিবে। সো আমার মনে হয় যে মানে ফান্ডিং এর অপরচুনিটি সামনে আরো বাড়বে। এই প্যান্ডেমিকের কারণে হয়তো একটা দুইটা ফল সেমিস্টার, স্প্রিং সেমিস্টার বা হয়তো আগামী ফলে কিছুটা এফেক্ট করতে পারে, বাট তারপর থেকে আমার মনে হয় না এফেক্ট করবে। এখন যারা লেভেল 3 তে বা লেভেল 4 এ পড়ে বা জাস্ট শেষ করেছে, তারা যদি আগামী 2 বছরের মধ্যে আমি যাবো এরকম একটা প্ল্যান করে, আমার মনে হয় তারা মানে খুবই সাকসেসফুলি সেটা করতে পারে। এই ব্যাপারে এখন আমি সরি আর এক মিনিট নেই, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে একটা কমন ভ্রান্তি কাজ করে যে জিআরই একমাত্র জিনিস, মানে জিআরইর পেছনে আমরা 99% এফোর্ট দেই আর বাকি 1% এফোর্ট দেই এই লেটার অফ রিকমেন্ডেশন, এসওপি, সিভি তে, যেটা আসলে আত্মঘাতী সিদ্ধান্ত। জিআরই ইজ নাথিং বাট এ গেট পাস। এইটা আপনাকে শুধু অ্যাপ্লিকেশনটাকে ফরওয়ার্ড করতে হেল্প করবে। সো আপনি 310 আর 302, 305 এর মধ্যে আসলে এক্স্যাক্টলি খুব বেশি ভ্যারি করবে না যদি না আপনি খুবই হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করে থাকেন। কিন্তু সেই একই রকম জায়গা, ধরেন কারো একজনের 308 আর কেউ একজনের 305, আমি জানি এই দুইজনের মানে ইন্টেলেকচুয়াল লেভেলের ডেফিনেটলি অনেক পার্থক্য থাকতে পারে, কিন্তু যদি 305 ওয়ালার এসওপি, এলওআর এবং ছোটখাটো পাবলিকেশন থাকে, তাকে প্রেফারেন্স দিবে, কোনো সন্দেহ নাই ব্যাপারে। তো শুধু জিআর এর পেছনে সময় না দিয়ে অন্য জায়গাগুলোর পেছনে যদি সময়গুলো একটু ভাগ করে দেন,
আমার মনে হয় যে বেটার রেজাল্ট আসা সম্ভব। আচ্ছা, থ্যাংক ইউ। আমি এখন হচ্ছে মানে ডক্টর হাসান শাহরিয়ার কাছে মাইক্রোফোনটা শেয়ার করব। ও আমাদের সাথে মেইনলি কথা বলবে হচ্ছে যে ও তো পিএইচডি শেষ করছে ইউসিতে, এরপর জব অপরচুনিটি, পার্মানেন্ট রেসিডেন্সি অনেকেরই ইচ্ছা থাকে। তো এই ব্যাপারে কথা বলার জন্য আমি স্পটলাইটটা হাসান শাহরিয়ারকে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। আসলে কি বলবো, আমি শুনতেছিলাম আর সবার যতজন স্পিকার আছে তাদের কথা শুনতে শুনতে মানে আমি ভুলে গেছি আসলে আমার কিছু বলতে হবে। এত সুন্দর করে, এত অর্গানাইজড হয়ে, এত ইনফরমেটিভ ইনফরমেশন আই উইশ আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা পেতাম আর কি। সো বিশেষ করে এখানে যারা আছেন তারা সবাই আমার খুব ক্লোজ। রাশেদ, ফয়সাল, আরিফ, এদের কথা শুনতে শুনতে আসলে আমি প্রিপেয়ার্ড না মনে হচ্ছে যে শুনি। এনিওয়ে, আমি প্রথমেই থ্যাংকস সো মাচ শায়ক স্যারকে যে এই ধরনের একটা খুব ভালো প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। এটা স্টুডেন্টদের জন্য খুবই বেনিফিশিয়াল এবং আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য, কারণ আসলে ইন্ডিভিজুয়ালি সবার সাথে সেভাবে কথা বলার সুযোগ হয় না। সো আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি, আমার কাছে কিছু বুলেট পয়েন্ট তৈরি করা আছে কিছু স্লাইডের। আমি রিলিভেন্ট টপিকে চলে যাচ্ছি এন্ড ইনশাআল্লাহ এরপরে কোশ্চেন অ্যান্সারে আরো কথা বলা যাবে কিছু। ওকে, সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছে? দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। অলরাইট, সো ক্যারিয়ার অপরচুনিটি, পার্মানেন্ট রেসিডেন্সি, এই দুইটা ব্যাপার নিয়ে আমি কথা বলবো। যদিও নিজে এই ব্যাপারে আমি খুব জানি তা না, যতটুকু জানি আমার মনে হয় কিছু শেয়ার করার সুযোগ আছে এখানে। বিশেষ করে ক্যারিয়ার ট্রানজিশনটা এমন একটা ব্যাপার যে মানে গ্রাজুয়েশনের পরে কিভাবে কোন ক্যারিয়ারে যাব, অনেকগুলা ফ্যাসেট এবং কোন ফিল্ডে যাওয়া যায়, কারণ সেখানেও আসলে ফিল্ড চেঞ্জ করার সুযোগ আছে। তো ব্যাপারগুলো অনেক সময় কনফিউজিং এবং কিছু জেনে রাখা ভালো, কিছু ইনফরমেশন জানলে ভালো। তো জব প্রসপেক্ট আসলে এখানে খুব ব্রড ইউএসএ তে, কারণ এভাবে চিন্তা করলে আমার মনে হয় যে একটু ছোট করে চিন্তা করা হবে বা ন্যারোলি চিন্তা করা হবে যে আমি এই টপিকে পড়ছি, আমাকে এই টপিকে জব করতে হবে। ইটস কাইন্ড অফ লাইক আমরা আমাদের একটা ফিল্ডে, একটা জেনারেল ফিল্ড এক্সপার্টাইজ তৈরি করি। অবশ্যই পিএইচডি তে আমরা খুব ফোকাস থাকি, বাট সেটা আমাদেরকে শিখায় আমরা কিভাবে রিসার্চটা করব। যে কোনো পিএইচডি গ্র্যাজুয়েট দেন তার সেই নলেজটা নিয়ে অন্য ডিফারেন্ট ফিল্ডে সেটা অ্যাপ্লাই করার সুযোগ থাকে এবং ব্রডলি অ্যাপ্লাই করতে পারে। সো আমি তিনটা ব্যাপার নিয়ে বলি। প্রথমে একটা হচ্ছে ফিল্ড অফ স্টাডি, যেটা খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই আমি আমার সাইডের ফিল্ড অফ স্টাডি নিয়ে একটু বেশি বলবো। রাশেদ, আমি শিওর রাশেদের সাথে সবাই পরবর্তীতে যোগাযোগ করতে পারবে। ওর ফিল্ডে, আরিফ তার ফিল্ডে অনেক ব্রড জানবে, সো ওরা সে ব্যাপারে আরো এক্সটেন্সিভলি বলতে পারবে। এখন সময়ের অভাবে আসলে সবকিছু ওভাবে সব স্পিকাররা সবগুলা ফিল্ডে কথা বলতে পারতেছে না। হাউএভার ফিল্ড অফ স্টাডি, ইমিগ্রেশন স্ট্যাটাস, ফিল্ড অফ ওয়ার্ক, এই তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট যখন আমরা জব প্রসপেক্ট দেখবো। ফিল্ড অফ স্টাডিতে আবার তিনটা ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে ফান্ডামেন্টাল সায়েন্সে কাজ করা, যে আমি ফান্ডামেন্টাল সায়েন্সে কাজ করতে পারি, অথবা আমি অ্যাপ্লাইড সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং কাজ করতে পারি। সরি অ্যাবাউট দ্যাট। অধিকাংশ ক্ষেত্রে আমরা আসলে অ্যাপ্লাইড সায়েন্সে কাজ করি। আর আরেকটা হচ্ছে পিওর ইঞ্জিনিয়ারিং ফিল্ড অথবা টেকনোলজি ফিল্ডে কাজ করতে পারি। আর ইমিগ্রেশন স্ট্যাটাসটা ইম্পর্টেন্ট জব সিলেকশনের ক্ষেত্রে। আমি কি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট? অধিকাংশ ক্ষেত্রে আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমার পুরোপুরি প্রেজেন্টেশনটা বা কথাবার্তা এটা ফোকাস থাকবে। হাউএভার যারা পার্মানেন্ট রেসিডেন্ট, মানে অনেকেই পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে আসতে পারে অথবা এসেই পার্মানেন্ট রেসিডেন্সিতে কনভার্ট করে নেয় তাদের স্ট্যাটাসকে। সিটিজেনদের জন্য অবশ্যই ডিফারেন্ট, রাইট? অপরচুনিটি গুলো অনেক ভাস্ট। ফিল্ড অফ ওয়ার্ক হচ্ছে আমি ইন্ডাস্ট্রিতে যেতে পারি, আমি একাডেমিয়াতে যেতে পারি, আমি গভর্নমেন্ট ফিল্ডে যেতে পারি। আমি একটু ফিল্ড অফ স্টাডি নিয়ে বলি। ওকে, ফিল্ড অফ স্টাডিতে এখন
যদি আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাই, ফিল্ড অফ স্টাডিতে যদি যাই, তাহলে কিভাবে আমি ক্লাসিফাই করতেছি ফান্ডামেন্টাল সায়েন্স, অ্যাপ্লাইড সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং জাস্ট ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, এগুলা অবশ্যই একটা আরেকটার সাথে সামহাউ রিলেটেড, কিন্তু খুব ইন জেনারেল মোডে আমি বলতে পারি যে ফান্ডামেন্টাল সায়েন্স হচ্ছে আমরা কেউ যদি ফান্ডামেন্টাল পলিমার সিনথেসিস নিয়ে কাজ করে, হোয়াট এভার দ্য ব্যাকগ্রাউন্ড ইজ, টেক্সটাইল, এবং আমি যেই ফিল্ডগুলো এখানে লিখছি আমার পরিচিত অনেকেই টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের অথবা টেক্সটাইল রিলেটেড ফিল্ডের, আমি বলতেছি না শুধু বাংলাদেশের, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, বিভিন্ন দেশের, তারপর ইজিপ্ট, তারা টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডে ছিল, দেন এখন পলিমার সায়েন্সে কাজ করতেছে, একেবারে ফান্ডামেন্টাল পলিমার সিনথেসিস মলিকুলার লেভেল থেকে, হ্যাঁ, পুরা কেমিস্ট্রির ব্রাঞ্চ, অথবা কেউ কেমিস্ট্রি ডিপার্টমেন্টে কাজ করতেছে, ফান্ডামেন্টাল ম্যাটেরিয়াল, ন্যানো পার্টিকেল সিনথেসিস, গ্রোথ, কিভাবে এটাকে মডিফিকেশন করতে হয়, এই একটা ফেজ আছে যে ফেজে কাজ করার সুযোগ আছে, এবং ডিপেন্ড করে যে সে যখন বাংলাদেশে কাজ করতো তখন সে কিভাবে ট্রানজিশনটা করলো, বা এখানে এসে তার ল্যাব বা সে যে ল্যাবে অপরচুনিটি পাচ্ছে বা যে প্রফেসরের সাথে কাজ করতেছে সে কিভাবে কাজ করে, সেগুলো নিয়ে আলাপ আলোচনা করা যাবে পরবর্তীতে। বাট জেনারেলি বলতেছি অ্যাপ্লাইড সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং যেটা ফার্স্ট, সেটা হচ্ছে কাইন্ড অফ লাইক জেনারেলাইজড ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে গিয়ে সায়েন্সের টপিক গুলার সাথে মার্জ করা হয় এবং এগুলাকে ডিরেক্ট ফিল্ডে চলে যাওয়া যায়, কাইন্ড অফ অ্যাপ্লাইড কেমিস্ট্রির মতো। সো ইন্ডাস্ট্রি বেসড জব প্রচন্ড, যেমন হচ্ছে ফাইবার সায়েন্স, পলিমার সায়েন্স, কোটিং সায়েন্স, হতে পারে এনভায়রনমেন্টাল সায়েন্স, যেখানে আসলে মাল্টিপল ডিসিপ্লিনের ব্যাকগ্রাউন্ডের লোকজনরা আসে এবং এসে ইন্ডাস্ট্রি রিলেভেন্ট প্রবলেমকে ফোকাস করে কাজ করে। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং হচ্ছে একেবারে ফান্ডামেন্টাল ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং তো আছেই, ইউএসএ তে লিমিটেড স্কোপ, বাট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এইটা আসলে অনেকগুলা ইঞ্জিনিয়ারিং মানে ফিল্ডের ব্যানারে চলে আসে, যেমন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং দুটো ডিফারেন্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। ওকে, সো ফিল্ড ভাস্ট, রাইট, এবং কাজ করার সুযোগ আছে কিভাবে সেটা নিয়ে বলা যাবে, বাট এইটুক জানা আসলে জরুরি যে আসলে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে এই ফিল্ডগুলোতে স্কোপ আছে ইউএসএ তে। আচ্ছা, এখন যদি আমি ক্লাসিফাই করি যে ফিল্ড অফ ওয়ার্কে, তাহলে যদি ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি ফিল্ডটা দেখি, তাহলে কি কি জব টাইটেল আমরা আসলে দেখি ইউজুয়ালি, ধরেন লিঙ্কডইন, অথবা আমি যদি জব সার্চ করার বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন গুলোতে দেখি, অথবা আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বিভিন্ন ধরনের যখন জব ফেয়ার গুলা হয় বা যারা জব করতেছে আমার সিনিয়ররা বা আমার কলিগরা, তাদের কাছ থেকে আমি ওভারঅল যা দেখতেছি তার একটা খুব শর্ট সামারি, এর বাইরেও থাকতে পারে, বাট এগুলো অবশ্যই আছে। যেমন সরাসরি টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে হায়ার হয়, এবং যখন বলা হয় ইঞ্জিনিয়ার তখন অবশ্যই কোয়ালিফাইড হতে হয় অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার, টেক্সটাইল হোক মেকানিক্যাল হোক। ইঞ্জিনিয়ারের কিছু খুব ক্লাসিক্যাল কোয়ালিটি আছে, সেগুলা আমরা মোর অর লেস জানি, অনেকেই অনেক সময় দেখা যায় সেটা প্র্যাকটিসের সুযোগ পায় না, কিন্তু সেটা এক্সপেক্ট করা হয়, যেমন ডিজাইন, অথবা হচ্ছে মেকানিক্স, অথবা হচ্ছে ফান্ডামেন্টাল কিছু থার্মোডাইনামিক্স, বা আমি স্পেসিফিক যাচ্ছি না, very fundamental কিছু ইঞ্জিনিয়ারিং টপিক সেটা এক্সপেক্ট করা হয়, ইভেন ইফ ইউর ব্যাকগ্রাউন্ড ইজ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, বিকজ ইউ আর অ্যান ইঞ্জিনিয়ার। সো টেক্সটাইল ফিল্ড সম্পর্কে আমি জানি এবং ওই ইঞ্জিনিয়ারিং ফিল্ড সম্পর্কেও আমার বেসিক ইঞ্জিনিয়ারিং ফিল্ড সম্পর্কে ধারণা রাখতে হবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, টেক্সটাইল ইঞ্জিনিয়ার বা টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড থেকে ইঞ্জিনিয়ারিং এ পড়তে যাওয়া ক্যান্ডিডেটরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার সুযোগ পায়, কেমিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার সুযোগ পায়। সায়েন্সে সরাসরি সায়েন্টিস্ট, আমি নিজে কাজ করতেছি গবেষক হিসেবে এখানে একটা বায়োটেক কোম্পানিতে। সো আমার ব্যাকগ্রাউন্ড ছিল হচ্ছে ফ্যাব্রিক, রাইট, আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম। সো how I ended up, right, as a polymer scientist or soft material scientist, আমি রাবার নিয়ে কাজ করি, আমি সিনথেসিস নিয়ে কাজ করি, আমি ফর্মুলেশন নিয়ে কাজ করি, কোটিং নিয়ে কাজ করি। সো বাট আমি অ্যাপ্লাই করতেছি বায়োটেকে। সো আমি নিজেও আসলে 2 বছর আগে চিন্তা করতে পারি নাই যে আমি আসলে বায়োটেক ইন্ডাস্ট্রিতে এখন কাজ করব। তো পলিমার সায়েন্স এটা একটা ভাস্ট ফিল্ড, সায়েন্টিস্ট হিসেবে সরাসরি, ফর্মুলেশন কেমিস্ট হিসেবে কাজ করার সুযোগ আছে, সফট ম্যাটেরিয়াল এক্সপার্ট, এই 3টা টার্ম খুব কমন। সো এই টার্মগুলো দিয়ে লিঙ্কডইনে সার্চ দিলে আশা করি আপনারা যারা দেখতেছেন তারা জব
জবগুলো সম্পর্কে আইডিয়া পাবেন এবং আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে মিলবে। ম্যানেজমেন্ট রিলেটেড প্রচুর জব করার সুযোগ আছে এবং আরো অনেক ফিল্ড আছে। সো এই ব্যাপারে আমার এক্সপার্টাইজ খুব একটা নাই, বাট প্রজেক্ট ম্যানেজার এটা হচ্ছে খুব কমন একটা ম্যানেজমেন্ট রোল এবং এটা প্রচুর ডিমান্ড। যে কোনো ফিল্ডের ব্যাকগ্রাউন্ড থেকে আসা যেতে পারে যদি 2-3 বছরের লিডারশিপ, টিম লিডারশিপ এক্সপার্টাইজ থাকে, whatever the field, বায়োটেক, টেক্সটাইল, কেমিক্যাল, তাহলে অন্য যে কোনো ফিল্ডে প্রজেক্ট ম্যানেজার হিসেবে সুইচ করা যায়। ডিফারেন্ট লেভেল অফ অবশ্যই স্কিল সেট কিছু লাগে এবং সাপ্লাই চেইন স্ট্র্যাটেজিস্ট এবং আরো ম্যানেজমেন্টের আরো অনেক জাস্ট 2টা টার্ম আমি যেটা আমার মাথায় আসছে যেগুলো আমি দেখি সেগুলো বললাম। কি ধরনের ইন্ডাস্ট্রি আছে? ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি প্রথমেই মাথায় আসে, রাইট? আমাদের বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির আরএমজি অপরচুনিটি হিউজ। এইখানে টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং আছে বাট একটু ডিফারেন্ট স্টাইলে। যেমন ইউনিফাই, ইটস এ হিউজ কোম্পানি ফর পলিস্টার এক্সট্রুশন। বাংলাদেশ বা ইন্ডিয়া, পাকিস্তান এগুলাতে, বাংলাদেশে বিশেষ করে বেশি আমরা কটন ফোকাস কাজ করি, ইউএসএ তে বেশি সিনথেটিক পলিমার বেস ফোকাস কাজ হয়। সো আমি যখন এক্সট্রুশনের কথা বলি তখন আমি আসলে পলিমারের দিকে চলে যাই। তো সেটা আবার টেক্সটাইল, সো এবং সেটা ম্যানুফ্যাকচারিং, ইউএসএ তে সেটা সুযোগ আছে এবং ভাস্ট। প্লাস্টিক ইন্ডাস্ট্রি, টেক্সটাইল, প্লাস্টিক, লেদার এগুলো খুবই কোরিলেটেড, কারণ ফান্ডামেন্টালি সবই ফাইবার, সবই পলিমার, সবই সফট ম্যাটেরিয়াল, সবই সাম সর্ট অফ সিমিলার কেমিক্যাল সিনথেসিস, কেমিক্যাল ক্যারেক্টারাইজেশন, মডিফিকেশনের মধ্য দিয়ে যায় যদি ফান্ডামেন্টালি দেখি। কম্পোজিট ইন্ডাস্ট্রি আছে, কেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে। ইন্ডাস্ট্রির নাম যদি আমি ফার্স্টে ভাবছিলাম কিছু ইন্ডাস্ট্রির নাম দেই, কিন্তু আসলে লিস্টটা অনেক বড় হয়ে যাবে। ক্যাটাগরিক্যালি ভাগ করা ভালো, যেমন মেডিকেল ডিভাইস ইন্ডাস্ট্রি আছে, যেমন মেডট্রনিকের নাম আমরা এখন শুনতেছি, রাইট? কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশন, মেডট্রনিক হচ্ছে সবচেয়ে বেশি ভেন্টিলেটর প্রডিউস করতেছে। তো মেডট্রনিকে অ্যাটলিস্ট 100 টেক্সটাইল ইঞ্জিনিয়ার কাজ করে এবং আমার পরিচিত অনেকেই কাজ করে। ইনফ্যাক্ট আমি আমার 2 বছর অন্টারপ্রেনিউরিয়াল ক্যারিয়ার ট্র্যাক, আমি আসলে গ্রাজুয়েশনের পরে একটা স্টার্টআপ কোম্পানি কো-ফাউন্ড করি এবং কিছু কাজ করি। সো সেখানে আমরা মেডট্রনিকের সাথে সেন্সর রিলেটেড কিছু কাজ করি। তো আমি এই টার্মগুলা বলতে চাই কারণ আসলে আমাদের চিন্তা এবং আমরা কোন ফিল্ডে যেতে পারি সেগুলো এক্সপান্ড করা আমার মনে হয়, মানে যারা আলহামদুলিল্লাহ জানে তারা তো জানে, বাট যারা এখনো প্রচুর জানার সুযোগ আছে এবং আমি নিজেও প্রত্যেকদিন আসলে জানতেছি। তো মেডিকেল ডিভাইস কোম্পানিতে সফট ম্যাটেরিয়াল ইজ এ হিউজ পার্ট, নট অনলি হার্ডওয়্যার অথবা সফটওয়্যার, সফট ম্যাটেরিয়াল হিউজ পার্ট। সেম অ্যাজ কনজিউমার ইলেকট্রনিক্স, আমাদের ডিপার্টমেন্ট থেকে প্রত্যেক বছর 2-3 জন অ্যাপেল, গুগল এবং হচ্ছে গিয়ে ফেসবুকে কাজ করে। সো আমি নিজেও তাদের সাথে 2-1 বার কথা বলছি। ওকে, then আসি কনজিউমার ইলেকট্রনিক্স। সো কনজিউমার ইলেকট্রনিক্স as I said, like different soft পার্ট আছে এবং মাইক্রোসফটেও আমি জানি যে মাইক্রোসফটে আমাদের একটা ফান্ডামেন্টাল অ্যাপ্লাইড সায়েন্স ডিপার্টমেন্ট আছে যেখানে আমাদের ব্যাকগ্রাউন্ডের লোকজন কাজ করে। এটাও জানি যে মাইক্রোসফট এবং সবাই গুগল জ্যাকার্ড প্রজেক্টের কথা জানিস, তো মাইক্রোসফটও এই ধরনের কিছু প্রজেক্ট আছে, কিছু কনফিডেন্সিয়াল প্রজেক্ট, কিন্তু কাইন্ড অফ লাইক 3D উইভিং এবং হচ্ছে প্রিন্টেড ইলেকট্রনিক্স, যেটা টেক্সটাইল ফিল্ডের সাথে অথবা হচ্ছে সফট ম্যাটেরিয়ালস, পলিমার এগুলোর সাথে যায়। আর আরেকটা হচ্ছে বায়োটেকনোলজি ফিল্ড, কারণ বায়োটেকনোলজি ফিল্ড যদিও মনে হতে পারে যে জিন থেরাপি, সিনথেসিস, প্রোটিন, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে যখন অ্যাপ্লাইড ফিল্ডে যায় তখন প্রচুর পলিমার সায়েন্স চলে আসে, প্রচুর ফর্মুলেশন চলে আসে, প্রচুর কোটিং এর কথাবার্তা চলে আসে। অনেক সময় ড্রাগ ক্যারিয়ার হিসেবে অনেক ফ্যাব্রিক ইউজ করা হয়, নন-ওভেন ইউজ করা হয়। এগেইন নন-ওভেন ম্যাটেরিয়ালের কথা একটু আগে আমি শুনতেছিলাম। সো এই ম্যাটেরিয়ালের এক্সপেরিয়েন্স, এই এভরি ফিল্ডে এই ম্যাটেরিয়াল এক্সপেরিয়েন্সটা, মানে এই ম্যাটেরিয়ালের ইউজটা আছে। সো সেই ব্যাকগ্রাউন্ড থেকেও অনেকে ডিফারেন্ট ফিল্ডে কাজ করতে পারে। সংক্ষেপে বলি, যদি আমি কোন ফিল্ড, মানে কোন দিকে যাব, যদি ইন্ডাস্ট্রিতে যাই তাহলে আমি এতক্ষণ এক্সপ্লেন করলাম। যদি একাডেমিয়া যাই,
খুব স্ট্রেট ফরওয়ার্ড সুযোগ আছে পোস্ট ডক্টরাল রিসার্চার হিসেবে কাজ করা, টেনিউর নন টেনিউর ট্র্যাক ফ্যাকাল্টি হিসেবে কাজ করার, পিএইচডির পরে এখানে সরাসরি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করা যায়। এবং এইটা আরেকটা 1 hour লেন্দি ডিসকাশন আর কি, কোন টাইপের ইউনিভার্সিটিতে যেতে হয়, কি ধরনের প্রোফাইল লাগে, কি ধরনের প্রোফাইলে যাওয়ার সুযোগ আছে এবং কম্পিটিশন গুলা কেমন, এবং ব্যাকগ্রাউন্ড ওয়াইজ কোনটা টাফ কোনটা ইজিয়ার, এবং পরবর্তীতে ফ্যাকাল্টি পজিশনে কিভাবে ফ্লারিশ করার সুযোগ আছে। এবং অ্যাজ এ রিসার্চার হিসেবে অনেক পজিশন আছে, রিসার্চ সায়েন্টিস্ট, রিসার্চ স্কলার এবং হচ্ছে পোস্ট গ্রাজুয়েট রিসার্চার, অনেক ধরনের এই দুইটা পোস্টডক এবং হচ্ছে ফ্যাকাল্টি বাইরেও কিছু জব আছে এবং অনেক ভাস্ট আছে আসলে। আরেকটা হচ্ছে গভর্নমেন্ট ফিল্ডে, এই ফিল্ডে ইউএস গ্রিন কার্ড থাকলে ভালো, বাট নট নেসেসারিলি গ্রিন কার্ড ছাড়া হয় না, যেমন ন্যাশনাল ল্যাব গুলাতে হয়। আমার কাজ করার সুযোগ হয়েছিল বার্কলে, লরেন্স বার্কলে ন্যাশনাল ল্যাবে কিছু প্রজেক্টে। হাউএভার আনফরচুনেটলি ডিউ টু মাই নন ইমিগ্রেন্ট সিচুয়েশন স্ট্যাটাস আমার স্যালারি আসতো না, সো দ্যাটস ফানি এবং আনফরচুনেট। তারপর ইউএস ডিফেন্স এজেন্সিজ, প্রচুর টেক্সটাইল জব আছে হচ্ছে ইউএস আর্মিতে। হাউএভার আমরা গ্রিন কার্ড হওয়ার আগে কাজ করার সুযোগ পাবো না, বাট আমাদের পরিচিত সিনিয়র বড় ভাই আছেন যিনি মানে আমি জানি পার্সোনালি একজনকে, অ্যাটলিস্ট 2 জনকে জানি যিনি সরাসরি ইউএস ডিফেন্সের রিসার্চের জন্য কাজ করে এবং খুব বড় পজিশনে কাজ করে, যারা ফান্ড ডিস্ট্রিবিউট করে অথবা ফান্ডিং বডি ডিসাইড করে প্রপোজালের মেরিট কেমন। এবং গভর্নমেন্ট রিসার্চ ফাউন্ডেশন এগুলোতে কাজ করার সুযোগ আছে, যেমন ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন, এনএসএফ, এনআইএইচ, ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথ, ইউএস প্যাটেন্ট অফিস, ইউএসপিটিও, অনেক মানে ডিফারেন্ট লাইক ফিল্ডের লোকজন এই ফিল্ডগুলোতে কাজ করতে পারে, কারণ ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনে টেক্সটাইল, ফাইবার এদের এক্সপার্টাইজ দরকার, হেলথ অবশ্যই দরকার, প্যাটেন্ট অফিসে এভরি ফিল্ডের লোকজন কাজ করে। ওকে, নাও পার্মানেন্ট রেসিডেন্সির কথাবার্তা নিয়ে একটু বলি, যদি আমি এই ব্যাপারে খুব বেশি জানি না। তারপর স্টেজগুলো জানা ভালো, আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছে তাদের জন্য স্টেজগুলো হচ্ছে, আমরা প্রথমে আসি F1 অথবা J1, ভাস্টলি F1 স্টুডেন্ট আছে। হ্যালো শাহরিয়ার, একটু ফাস্ট করলে ভালো হয়, কারণ হচ্ছে যে আমরা 2 ঘন্টা অলরেডি প্রায় 2.5 ঘন্টায় চলে আসছি, তো একটু ফাস্ট করলে ভালো হয়। ওকে, শিওর। দেন হচ্ছে F1 OPT তে যাই, দেন সেখান থেকে জব স্পন্সরশিপ লাগে, সো H1B, এরপর গ্রিন কার্ড, দেন সিটিজেনশিপ। আর পার্মানেন্ট রেসিডেন্সির জন্য কয়েকটা ক্যাটাগরিতে পাওয়া যায়। একটা হচ্ছে ফ্যামিলি যদি স্পন্সর করে, সেটার ব্যাপারে আমরা সবাই জানি। কেউ যদি এখানে এসে কোনো পার্মানেন্ট রেসিডেন্ট কাউকে বিয়ে করে, তখন সেই ম্যারেজ পারপাসে সে রেসিডেন্ট হতে পারে। খুব কমন হচ্ছে জব স্পন্সরশিপ। সো জব স্পন্সরশিপে মানে এমপ্লয়ার কে কনভিন্স করতে হবে এবং এমপ্লয়ার স্পন্সর করতে হবে। আর আরেকটা ক্যাটাগরি যেটা খুবই পপুলার, সেটা হচ্ছে সেলফ স্পন্সর। একটা হচ্ছে EB1 আর একটা হচ্ছে EB2 NIW। EB1টা হচ্ছে, EB1 এর ব্যাপারে একটু বলি, খুব হাইলি কোয়ালিফাইড রিসার্চার যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অথবা অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কোনো বাংলাদেশ থেকে সরাসরি এসে এখানে জয়েন করতেছে, যে কেউ হতে পারে। সরাসরি যদি এখানে জয়েন করে উইথ এ ভেরি গুড প্রোফাইল, তারা সরাসরি EB1 এর জন্য অ্যাপ্লাই করতে পারে। উইদিন 2 উইকস তার ইভ্যালুয়েশন হবে যে সে কোয়ালিফাইড কিনা এবং স্ট্যাটাস চেঞ্জের জন্য সে অ্যাপ্লাই করতে পারে। সিনিয়র সায়েন্টিস্ট যার লাইক থাউজেন্ডস অফ সাইটেশনস এবং ভাস্ট কাজের এক্সপিরিয়েন্স। EB2 NIW সেটা হচ্ছে আমাদের মতো রিসার্চার আমরা করতে পারি, সেটা হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার। এটা খুবই ইম্পর্টেন্ট, আমি হয়তো কোশ্চেন নিব এটার ব্যাপারে, হয়তো অনেকে আমাকে চ্যাট বক্সে কোশ্চেন করছে। সেটা হচ্ছে কোয়ালিফাইড গ্র্যাজুয়েট স্টুডেন্টরা এবং এমপ্লয়িজরা এবং এন্টারপ্রেনিয়ররা তারা যদি দেখাতে পারে সামহাউ, একটা কেস ফাইল করতে পারে, যেটা হচ্ছে তাদের প্রোফাইল ওয়াই দে শুড বি ইম্পর্টেন্ট ফর দ্য ইন্টারেস্ট অফ ওয়েলফেয়ার এন্ড দ্য ইন্টারেস্ট অফ ইউএস ইকোনমি, অথবা অন্যান্য সোশ্যাল ব্রডার অ্যাসপেক্টেও কেন ইম্প্যাক্টফুল তারা নিজেরা তাদের কাজ,
সেভাবে কনভিন্স করা যেতে পারে, সেক্ষেত্রে কোনো স্পন্সরশিপের দরকার হয় না। আদারওয়াইজ জব স্পন্সরশিপ দরকার, সেখানে আপনাকে ফুল টাইম জব পেতে হবে এবং হচ্ছে এমপ্লয়ারকে কনভিন্স করতে হবে যে ওকে স্পন্সর করতে হবে, এবং দেন গভর্নমেন্টকে কনভিন্স করতে হবে। এবং কনভিন্সের রুল হচ্ছে কাইন্ড অফ সার্কুলার দিতে হবে এবং বলতে হবে, দেখাইতে হবে যে এই ক্রাইটেরিয়ার জবের জন্য এই ক্রাইটেরিয়া দরকার, এবং এই ক্যান্ডিডেট ছাড়া এই ক্রাইটেরিয়া গুলো আমরা গত 3 মাসে খুঁজে পাই নাই। সো সেটা হচ্ছে কনভিন্স, এবং সেটা কনভিন্স করে সেভাবেও আসলে গ্রিন কার্ড হতে পারে। তো এটাই হচ্ছে আমার সামারি ছিল। সরি ফর এক্সটেন্ডিং মাই টক, বাট আমি কোশ্চেন নিব এবং হয়তো বা পরবর্তীতে আমি ইনশাল্লাহ অফলাইনেও হেল্প করার চেষ্টা করবো, অথবা যতটুকু পারি। থ্যাংক ইউ ফর ডক্টর হাসান শাহরিয়ার। the opportunity. Basically, it was a very good summary. সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী সপ্তাহে শনিবার সকাল 11টায় অস্ট্রেলিয়া, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা এবং হচ্ছে নিউজিল্যান্ডের যারা পড়ছেন তাদের সাথে একটা সেশন হবে। রাত 10টা বাজে সেশন আছে হচ্ছে ডক্টর রেজাউল হাসানের সাথে গ্লোবাল সাপ্লাই চেইন নিয়ে এবং বাংলাদেশ পার্সপেক্টিভ নিয়ে। তো সবাইকে আমন্ত্রণ ওখানে। আমি চ্যাট বক্সে আবার একটা জিনিস দেখতে পাচ্ছি, বাট থ্যাংক ইউ এভরিওয়ান, স্পেশালি 1:30টা পর্যন্ত যেসব পার্টিসিপেন্টরা এখনো আছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।